ওকে, থ্যাংক ইউ, সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আসো। বিষয়টা হচ্ছে এখন এই যে আয়তনিক বিশ্লেষণ, এই আয়তনিক বিশ্লেষণের প্রথম যেই তোমার যন্ত্রটার কথা বলা হয়েছে, মেজারিং সিলিন্ডার। আগে তুমি এই জায়গাটা দাগাও, তারপর আমি তোমাকে মুখস্থ করাই দিচ্ছি। অ্যাকচুয়ালি একটি সিলিন্ডারের বিভিন্ন আয়তনের তরল পরিমাপ করা যায় এবং নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানির পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। এখন আমার কথা শুনো, আমার কথা শুনো। সেটা হচ্ছে যখনই কোনো বস্তুর দেখবা আয়তন, তোমাকে আমি বললাম 250 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড পরিমাপ করার জন্য নিম্নের কোন যন্ত্রটি সঠিক হবে। মেজারিং ফ্লাক্স দিলাম, মেজারিং সিলিন্ডার দিলাম, কনিক্যাল ফ্লাক্স দিলাম, সামথিং বুলেটও দিয়ে দিলাম বা পিপেট দিয়ে দিলাম। তোমরা বা আমরা স্টুডেন্ট অবস্থায় এই জায়গাটায় অনেক কনফিউশনে পড়ে যাই। এখন ঘটনাটা কি খেয়াল করো, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা আয়তন মেজার করতে হয়। আয়তন কি করতে হয়? মেজার করতে হয়। তার মানে যখন তোমাকে বলবে কোনো আয়তন নিয়ে কোনো ঘটনাটা আসবে আয়তন নিয়ে, সেই আয়তন নিয়ে হয় সেটা মেজারিং সিলিন্ডার হবে, না হলে সেটা মেজারিং ফ্লাক্স হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে। এর জন্য আমি ছোটখাটো একটা জিনিস মুখস্থ করাই, দেখো এদিক তাকাও। সেটা হচ্ছে মেজারিং, আমি এটা এইভাবে করব না, আমি এটা এইভাবে করব। 1 নাম্বার দিয়ে লেখো, 1 নাম্বার দিয়ে লেখো, সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। সিলিন্ডার, তো এই সিলিন্ডারের এই জায়গাটা একটু দাগ দাগ দিবা। সিলিন্ডারের এই জায়গাটা একটু দাগ দিবা, সেটা হইতেছে এই যে সিলিন্ডার। আমি যেভাবে লিখবো ঠিক তুমিও ঠিক সেভাবে লিখবা। মেজারিং সিলিন্ডার মানেই হইতেছে সিলিন্ডারের আমি সিটা নিব, সি এবং বি এবং নি, সি বি এবং নি। তাহলে তোমার যখন মেজারিং সিলিন্ডার করবা তুমি এটা মুখস্থ করবা, সিলিন্ডার মানে হচ্ছে সিবিনি 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 বা সিবিন, আর কিছু না। আমি যদি একটা জিনিস লিখি, দেখো তো অ্যাসিড, তাহলে অ্যাসিডে সি আছে, সি আছে, সি আছে, তাহলে এই সিতে হচ্ছে অ্যাসিডের সি। কথা বুঝাইতে পারছি? কি বলছি? অ্যাসিডের সি। যে কোনো নির্দিষ্ট আয়তনের অ্যাসিড হোক, আর একটা খেয়াল করো, পানি, এই যে পানির নি, অর্থাৎ এই নিতে হচ্ছে পানি। তাহলে তোমাকে বুঝতে হবে যে নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আয়তনের, নির্দিষ্ট আয়তনের অ্যাসিড এবং পানি পরিমাপ করতে হলে তোমাকে যখনই নির্দিষ্ট কোনো আয়তন দিয়ে দিবে, বলবে যে 25 মিলিলিটার, 30 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বা 50 মিলিলিটার পানি পরিমাপের করতে আমার কি ব্যবহার করব? সবসময় মেজারিং সিলিন্ডার, সবসময়। তার মানে তুমি যখনই অ্যাসিড দেখবা আর পানি দেখবা, তুমি চোখ বুঝে মেজারিং সিলিন্ডার দাগাই দিবা, চোখ বুঝে মেজারিং সিলিন্ডার দাগাই দিবা। তারাও তোমাদের একটু চ্যাট গুলা পড়ি, সবাই তো সালাম দিচ্ছ। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আর একটা, তাহলে বিতে কি? বিতে হচ্ছে এইভাবে মাথায় রাখবা, সেটা হচ্ছে বিতে হচ্ছে বিভিন্ন, তোমাকে এই লাইনটা থেকে প্রশ্ন করবে, বিভিন্ন আয়তনের, আয়তনের তরল পরিমাপ, তরল পরিমাপ। তোমাকে সরাসরি এই লাইন থেকে প্রশ্ন দিবে বিভিন্ন আয়তনের তরল পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়। তোমার উত্তর কি হবে? সিলিন্ডার। তাহলে তোমার সহজ সাতটা কথা তুমি আজ সবকিছু ভুলে যাও, সিলিন্ডার মানেই হচ্ছে সিবিনি সিবিনি সিবিনি, শেষ। এখন দেখো 2 নাম্বারে আসো। 2 নাম্বারে হচ্ছে মেজারিং। আচ্ছা, আমি লিখতেছি মানে কি তুমিও লিখবা, মেজারিং, মেজারিং ফ্লাস্ক, নট ফ্লাক্স। তোমার তোমার বাসার মধ্যে আমার বাসায় যে ফ্লাক্স আছে, চা খাওয়ার ফ্লাক্স, এটা বললাম সেই ফ্লাক্স না। মেজারিং ফ্লাক্স, বা এটা আর একটা নাম আছে, সেটা হচ্ছে গোলতলি ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স। জাস্ট লাইক এই যে এইখানটায় নিচের পার্টটা আমরা হচ্ছে চলে আসছি। মেজারিং সিলিন্ডার শেষ, আমরা এখন মেজারিং ফ্লাক্সের
পদ্ধতি চলে আসি। আর মেজার কি করব, আয়তন করব। তার মানে মেজারিং ফ্লাক্স যেই কথা, আয়তনিক ফ্লাক্স সেম সেম কথা, আয়তনিক ফ্লাক্স। ওকে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে নামের সবার নামের মধ্যেই ফ্লাক্স ফ্লাস্ক ফ্লাস্ক বা ফ্লাস্ক বলো আর ফ্লাক্স বলো সেম কথা। এখানে আমাদের বইতেও অনেক জায়গায় অনেক বইতে একইভাবে লিখছে। এখানে যেহেতু তোমার ফ্লাস্ক লিখছে, আমরা ফ্লাস্ক কি করবো, FLAS কি, ঠিক আছে, নট ফ্লাক্স, ফ্লাস্ক। এই কথা চিন্তা করবা 100%। সবসময় এই জিনিসটা ইংলিশে মনে রাখার চেষ্টা করবা, তাহলে আর সমস্যা হবে না। ফ্লাস্ক, তাহলে নামের আগে ফ আছে। আচ্ছা, আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের ফয়ের ঠিক আগের বর্ণটা কি, প না? তার মানে ফ যখনই তোমার মাথায় থাকবে, তোমার নামের মধ্যে প থাকবে, প। আর পতে হচ্ছে প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ। তার মানে প্রমাণ দ্রবণ মানে কি, প্রমাণ দ্রবণ হচ্ছে যার ঘনমাত্রা, যার ঘনমাত্রা তুমি জানো, যার ঘনমাত্রা তুমি জানো। বুঝাইতে পারছি? তাহলে আমি যদি তোমাকে একটা বলি যে ধরো আমি তোমাকে বললাম সেটা হচ্ছে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4, 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড কথা বাদ দাও, সালফিউরিক অ্যাসিড না দিয়ে আমি তোমাকে সোজা একটা দিই, 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তাহলে তুমি দেখতেছো এই ঘনমাত্রাটা তুমি কি করো, জানো। তাহলে যেহেতু তুমি ঘনমাত্রা জানো, তাহলে সেটা 100% প্রমাণ দ্রবণ। আর ফ, তাহলে ফ হলে ফ্লাস্ক, ফ্লাস্ক একটাই দিয়া থাকবে অপশনে, সেটা হচ্ছে গোলতলি ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক। তার মানে আমরা এই জিনিসটা খালি মুখস্থ করবো, প্রমাণের প দিয়ে ফ্লাক্স, ফ্লাক্সের ফ। যত প্রমাণ দ্রবণ বা যত ঘনমাত্রা, জানা ঘনমাত্রা দ্রবণ, আমরা সবসময় কি দেখাবো, ফ্লাক্স দেখাবো। আমাদের কনফিউশন শেষ। এখন আসো বইয়ের মধ্যে, দেখি বইতে কি বলছে। আচ্ছা, এবং এইখানে একটা জিনিস একটু দাগাবা, সেটা হচ্ছে সিলিন্ডারের বেলায় সর্বনিম্ন মেজারিং সিলিন্ডারের মাধ্যমে 1 মিলিলিটার তরল পরিমাপ করা যায়। এটা তোমাদের অটোমেটিকলি মুখস্থ থাকবে, কোনো সমস্যা নাই। বুলেট নিয়ে কথা আছে, আমি একটু পরে বলতেছি। কতটুকু বলবো, 0.1 না বললাম, খালি ওয়ান। কি বলবো, খালি ওয়ান। তাহলে মেজারিং সিলিন্ডারের মাধ্যমে সর্বনিম্ন কত আয়তনের, 1 মিলিলিটার। এখন নিচের দিকে আসো, আয়তনিক ফ্লাক্স বা গোলতলি ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স, খালি প্রমাণ দ্রবণটা খেয়াল রাখবা, আর কিচ্ছু তোমার মনে রাখার কোনো প্রয়োজন নাই। আসো, এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো। ঘনমাত্রা প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, এবং এইখানে একটা কথা আছে, দেখো, টিসি প্রতীক দ্বারা টু কন্টেইন বোঝায়। ভালো করে তোমাকে প্রশ্ন করবে হচ্ছে নিম্নের কোন যন্ত্রটিতে টিসি লিখা থাকে। তো তোমার ধরো মাথায়, তোমার মধ্যে নাই। টিসি মানে তুমি এইটুক বলতেছো যে টু কন্টেইন। তো তুমি যখন মেজারিং ফ্লাক্স করবা, তুমি জিনিসটা এইভাবে করবা, সেটা হচ্ছে প্রমাণ করো। আমরা কি বলি, প্রমাণ করো যে, করি না আমরা, ম্যাথ করে আসি না, প্রমাণ করো যে। তাহলে এইটুক কথা মাথায় রাখবা যে ফয়ের সাথে, অর্থাৎ ফ্লাস্ক, ফ্লাস্কের ফয়ের সাথে কি মনে রাখবো, প্রমাণ করো। করতে এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে কন্টেইন। করতে কি, করতে কি, কন্টেইন। করতে হচ্ছে কন্টেইন। আচ্ছা, এখন তার মানে আমাদের মেজারিং সিলিন্ডার এবং মেজারিং ফ্লাস্ক নিয়ে যে কনফিউশনটা হচ্ছিল, সেটা ইনশাল্লাহ আর হবে না। ওকে, সেটা ইনশাল্লাহ আর হবে না। এখন আসো আমাদের এই নিচে বুলেটের বেলায়। ওকে ফাইন, বুলেটকে আমরা একটু এইভাবে পড়বো, সেটা হচ্ছে 3 নাম্বার বুলেট। বুলেটের সাথে বুড়া বুড়া একটা ভাইব আছে, এবং এই বুড়া লোকরা, লিখে ফেলো বইতে, বুড়া লোকেরা, লোকেরা বেশি জানে। কি বলছি, বুড়া লোকরা বেশি জানে। তো বেশি জানলে তার কি হয়, একটা জিনিস খেয়াল করবে, এখানে আসলে কি বুঝাইছি, তাদের সূক্ষ্মতাও বেশি। বেশিতে হচ্ছে সূক্ষ্মতা বেশি, তাদের সূক্ষ্মতা, ধুর, তাদের সূক্ষ্মতা বেশি, সূক্ষ্মতা বেশি, তাই না, কাজের দক্ষতা বেশি। আর জানে মানে কি, এই জিনিসটা লিখবা, সেটা হচ্ছে জানা ঘনমাত্রার দ্রবণ, জানা ঘনমাত্রার দ্রবণ। তোমাকে এখান থেকে প্রশ্ন অ্যাকচুয়ালি করবে, সেটা হইতেছে টাইট্রেশনের সময় জানা ঘনমাত্রার দ্রবণটি কোন কোন যন্ত্রতে নেওয়া হয়, বুলেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক অর সামথিং ইলস।
তোমার যখন এই জিনিসটা মাথায় গিয়ে বুয়েট লোকেরা বেশি আর জানে জানে তাহলে জানা ঘনমাত্রার দ্রবণ তখন নেওয়া হবে হচ্ছে বুরেটে হচ্ছে আমাদের বুরেটে কি বুরেট, তার মানে এটা আমাদের মুখস্থ। আর এখানে বেশি বলতে কি বুঝেছি, সূক্ষ্মতা বেশি। তাহলে যার সূক্ষ্মতা বেশি তার ছোট ছোট যে এক ঘর সেটা আরো ছোট হবে না। আমরা মেজারিং সিলিন্ডার করছি 1 মিলিলিটার, আর বুলেটের ক্ষুদ্রতম এক ভাগের যে আয়তন সেটা হইতেছে 0.1 মিলিলিটার। 0.1 মিলিলিটার বা যেটাকে সেন্টিমিটার কিউব বলে, একই কথা। এই জিনিসটা সেখানে আমি লিখছি, দেখো সেটা হচ্ছে এক ভাগের আয়তন 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 মিলিলিটার। যখন তোমাকে 1 এবং 0.1 এর সাথে কনফিউশন তৈরি হবে মাথায় পরীক্ষার হলে গোল্লা দাগানোর সময়, তখন তুমি জাস্ট এই জিনিসটা চিন্তা করবা, বুড়া লোকেরা বেশি জানে, বেশিতে বেশি সূক্ষ্মতা। তাই সূক্ষ্মতা বেশি মানে কি, তার প্রতি ক্ষুদ্রতম এক ভাগের আয়তন কম হবে। সূক্ষ্মতা বেশি মানে কি, আয়তন কম হওয়া। যত কম হবে তত তুমি নিখুঁত ভাবে পরিমাপ করতে পারবা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আয়তন। তার মানে এটা অবশ্যই এক ছোট না 0.1 ছোট, 0.1 ছোট দাগাই দিয়ে আসবা। আর জানেতে কি, জানা ঘনমাত্রা দ্রবণ। তবে এখানে একটা কথা আছে, আসো আমরা একটু পড়ি, সেটা হচ্ছে ট্রাইটেশন। ট্রাইটেশন ট্রাইটেশনের যদি আমি সাধারণত চিন্তা করি, সাধারণ যে ট্রাইটেশনের বেলায় আমরা বললাম যে জানা ঘনমাত্রা দ্রবণ, সেই জানা ঘনমাত্রা দ্রবণ কোথায় নেওয়া হয়, বুলেটে নেওয়া হয়। আর যেটা তাহলে অজানা ঘনমাত্রার দ্রবণ সেটা নেওয়া হয় কোথায়, কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক, ভালো কথা। তো এইটা আমরা বললাম অলরেডি করে ফেলছি, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আরেকটা এক্সেপশনাল জিনিস মাথায় রাখতে হবে, যখন অম্ল ক্ষার ট্রাইটেশন ব্যবহার করি আমরা। অম্ল ক্ষার ট্রাইটেশন, অম্ল ক্ষার ট্রাইটেশনে আমরা সবসময় অম্ল, এই অম্লটাকে নেই হচ্ছে বুরেটে। অম্লটাকে কি নেই, বুরেটে নেই, কারণ ক্ষার জাতীয় পদার্থ বুরেটটাকে ধ্বংস করতে পারে। ক্ষার জাতীয় পদার্থ কি করতে পারে, বুলেটের ভেতরের যে দাগ, বিশেষ করে ধরো যে কোনো ক্ষার বুলেটটাকে নষ্ট করে ফেলাইতে পারে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অম্ল ক্ষার ট্রাইটেশনে অম্লটা আমি নিব হচ্ছে বুলেটে। অম্ল ক্ষার ট্রাইটেশনে অম্লটা কিসে নিব, বুলেটে নিব। তাহলে 100% ক্ষারটা কিসে নিব, ক্ষারটা নিব আমরা কনিক্যাল ফ্লাস্কে। সেটা জানা ঘনমাত্রা হোক আর অজানা ঘনমাত্রা, ডাজেন্ট ম্যাটার। কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক। এই দুইটা জিনিস আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে, নোট করে অবশ্যই বইয়ে লিখে ফেলবা, ঠিক আছে? কারণ পরীক্ষার আগে তোমার খাতা আকাশে থাকবে না বাতাসে থাকবে তুমি জানো না, কিন্তু বইটা তোমার কাছে থাকবে, ঠিক আছে? ওকে ফাইন। আমরা তাহলে বুলেটও পড়ে ফেললাম। তাহলে বুলেটে কি করতে হবে, বুলেটের সোজা হাতটা দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা জিনিস হচ্ছে ট্রাইটেশন কাজে, অর্থাৎ ট্রাইটেশন কথাটা মাথায় রাখতে হবে। এটা তুমি আমি অলরেডি পড়ি, পরিমাণগত রসায়নে আমরা এটা পড়ে আসছি, আমরা জানি ট্রাইটেশনে দুইটা যন্ত্র ব্যবহার করা হয়, বুলেট আর কনিক্যাল ফ্লাস্ক। নিচে থাকে কনিক্যাল ফ্লাস্ক, উপরে থাকে বুলেট, এবং দুটি ব্যাকারকের মধ্যে তুল্য পরিমাণ আয়তনকে মিশানোর কাজে বুলেট ব্যবহৃত হয়। এই লাইনটা লাগবে। আর বুলেটের ক্ষুদ্রতম এক ভাগের আয়তন 0.1 সেন্টিমিটার, কিভাবে মুখস্থ করবো সেটাও বলে দিলাম। আর জানা ঘনমাত্রার দ্রবণটা কি হয় বুলেটে, আর অম্ল ক্ষার ট্রাইটেশনে অম্লটা নেওয়া হয় বুলেটে। বাস, আমাদের বুলেট নিয়ে শেষ, আর কোনো কথা নাই। আচ্ছা আসো নিচের দিকে, পিপেট। পিপেটের সাথে এই জিনিসটা মাথায় রাখবা, সেটা হচ্ছে পিঁপড়ার মিল আছে। কার মিল আছে, পিঁপড়ার মিল আছে। দেখবা যে পিঁপড়া কি করে জানো, ক্যামেরাটা একটু অফ রাখো সবাই, ক্যামেরাটা একটু অফ রাখো। হ্যাঁ, সবাই নিজের ক্যামেরা ট্যামেরা একটু অফ রাখো। আচ্ছা, মানুষজনের চেহারা সাক্ষাৎ, চেহারা টেহারা দেখতে আমার আর ভালো লাগে না, আসো আমার আমার চেহারা দেখো, এদিক তাকাও। সেটা হচ্ছে, আমি তোমাকে বলছি পিঁপড়া। পিঁপড়া কি করে, ধরো তুমি একটা জায়গায় চিনি পড়ে আসে না, পিঁপড়া আইসে বললাম ওই চিনিটা নিয়ে যায়, তার বাসায় নিয়ে যায়। ভালো করবা, সে বললাম চিনি এখান থেকে খাবে না, দেখবা যে এক লাইন ধরে আসতেছে পিঁপড়া গুলা, চিনিটা নিবে বা মিষ্টি জাতীয় পদার্থ নিবে, সেখান থেকে আস্তে করে আবার এক লাইন ধরে বাসায় চলে গেছে। তার মানে পিঁপড়া হইতেছে চিনি বা মিষ্টি জাতীয় পদার্থ স্থানান্তর করতেছে, তাই না? স্থানান্তর কথা মাথায় রাখবা। তাহলে পিঁপড়ার সাথে কিসের কাজ, স্থানান্তরের কাজ, স্থানান্তর। সুন্দর করে আমি যেভাবে লিখতেছি বইটা তুমিও লিখে ফেলো। তাহলে পিপেট মেইনলি নেওয়া হয় হচ্ছে পরীক্ষাগারে একটি নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্র নেওয়া। এই যে এক পাত্র থেকে অন্য পাত্র নেওয়া, এটাই তো আসলে কি আমাদের স্থানান্তর না? এটাই আমাদের স্থানান্তরের জন্য পিপেট ব্যবহার করা হয়, এবং পিপেটকে সবসময় বাম হাতে ইউজ করা হয়। তোমরা তো শর্ট সিলেবাসের পোলাপান, এই তোমরা কি প্র্যাকটিক্যাল করছো, কথা বলো?
তোমরা কি প্র্যাকটিক্যাল করছো পিপেট টিপেট দিয়ে কিছু? না জি ভাইয়া, ভাইয়া। জি ভাইয়া। কলেজে যাই না। কলেজেই যাই নাই, জি ভাইয়া। না ভাইয়া। আচ্ছা শোনো, সেটা হচ্ছে সবাই আমরা যখন ফার্স্টে যাই আমরা হচ্ছে পিপেটটা ডাইন হাত দিয়ে ধরি। তো তখন অ্যাকচুয়ালি স্যার এসে বলে যে না, আমাদের পিপেটটা বাম হাত দিয়ে ধরেছে। এটা আমি নিজে ভুল করছি, এই জন্য আর কোনো সমস্যা না। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানার জন্য করে রাখো। আর কিছু সমস্যা আমাদের এখান থেকে নাই। পিপেট দুই প্রকার, সাধারণ পিপেট, দাগাঙ্কিত পিপেট, গ্র্যাজুয়েটেড পিপেট, আর কিছু এখান থেকে লাগবে না। চলে আসো, আমাদের বিকার নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে খুব মজার বিষয়। মজার বিষয় কিরকম? আহ সেটা হচ্ছে হজরত কি যেন নাম, তাহিরি রহমতুল্লাহি আলাই। এই তাহিরি হুজুরের একটা বিখ্যাত ডায়লগ ছিল, সেটা হচ্ছে চা খাবেন, ঢেলে দেই। তো জাস্ট লাইক ধরো তোমার বিকারে কেউ চা খাইতেছে, তুমি কি করবা? ঢেলে দেই, তাই না? তো এখন মজার বিষয় হচ্ছে বতে বিকার, বতে দেখো বুরেট, অর্থাৎ বুরেটে দ্রবণ স্থানান্তর করার জন্য কোন যন্ত্রটা ব্যবহার করতে হবে? বুরেটে কি করবা? ঢেলে দেই, অর্থাৎ ঢেলে দাও। কি দিবা? বতে বুরেট, বতে বিকার, মিল আছে নামের সাথে। তাহলে বুরেটে দ্রবণ স্থানান্তর করা মানে বিকার। আবার দ্রবণ বা তরল পদার্থ থেকে বুনসেন বার্নারে উত্তপ্ত করা। দেখো, বুনসেনও ব আছে, বিকারেও ব আছে। তাহলে বুনসেন বার্নারে তুমি কি করবা? ঢেলে দাও। কোনটা দিয়ে? বিকার দিয়ে। তাহলে বুরেটের দ্রবণ স্থানান্তর বললে বিকার, খারি দ্রবণ স্থানান্তর বললে পিপেট, বুনসেনে দ্রবণ স্থানান্তর করলে বতে বুনসেন, বতে বিকার। বাস, শেষ, আর কিচ্ছু এখান থেকে লাগবে না। আসলে নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে, এটা মেডিকেল বিষ। আমি যে যে সময় ভর্তি পরীক্ষা দেই আমার এটা মনে আছে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড পরিমাপে পিপেট ব্যবহৃত হয় না, মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। প্রশ্ন ছিল গাঢ় সালফিউরিক অ্যাসিড পরিমাপে কি ব্যবহার করা হয়। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড, এটা একটা কি জিনিস? অ্যাসিড, তাই না? এই যে সিতে কি? সিলিন্ডার। সিতে কি? সিলিন্ডার। কেমন? এই জিনিসটাই হচ্ছে তোমার টেকনিক, আর কিচ্ছু না। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। আসো আমরা এর পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় দেখো লেখা আছে, সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক নিয়ে আর কিচ্ছু লাগবে না, আমরা জানি আয়তনিক বিশ্লেষণের ট্রাইটোশন বিক্রিয়া কনিক্যাল ফ্লাস্কেই ঘটানো হয়। আমরা জানি উপর দিকে বিকার থাকে, বিকার উপর দিকে একটা বুলেট থাকে, নিচে হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক থাকে, তাই না? সামথিং লাইক দ্যাট। আমরা উপর দিক থেকে সামথিং এভাবে ঘুরাই, এভাবে ঘুরাই, আর উপর দিক থেকে একটা নলটা খুলি। আমরা ট্রাইটোশন তো করছি মোটামুটি। এখন নিচের দিকে দেখো লেখা আছে, সেটা হচ্ছে ওয়াশ বোতল। তো ওয়াশ বোতলের ব্যবহারটা খুবই 3 স্টার। এটা আমরা পড়ি না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছে? আয়তনিক ফ্লাস্কে নির্দিষ্ট আয়তনে প্রবণ দ্রবণ তৈরি করার সময় ওয়াশ বোতল থেকে পানি যোগ করা হয়। সেই লাইনটা কি তোমাকে প্রশ্ন করা হবে, আয়তনিক ফ্লাস্কে নির্দিষ্ট আয়তনে প্রবণ দ্রবণ করার সময় কোথা থেকে পানি যোগ করা হয়? পানি দিয়ে সবসময় একটা জিনিস মাথায় রাখি, আমরা ওয়াশ করি পানি দিয়ে যে কোনো কিছুই। কি আমরা যেরকম ওয়াশ হয়, আমরা যে কোনো কিছু ওয়াশ করতেও পানি ব্যবহার করি। তাহলে যেখানে তুমি বলবা যে পানি যোগ, তার মানে সেখানে হচ্ছে ওয়াশ বোতল। পানির লেগে থাকা রাসায়নিক বস্তু ধরে ফ্লাস্কের নির্দিষ্টতা পূরণ করা হয়, বাস। তার মানে যখনই তোমাকে পানি যোগ বলবো, তুমি কি ইউজ করবা? ওয়াশ বোতল ইউজ করবা। নাথিং ইজ মানে জাস্ট লাইক একটা তোমার নর্মাল প্লাস্টিকের বোতলের উপর একটা লাগানো থাকে, পাইপ লাগানো থাকে ছোট, আর কিছু না। আচ্ছা, ওকে, আমাদের এখান থেকে পড়াশোনা শেষ। আমাদের এইখান থেকে আর কিছু লাগবে না। আমরা অলরেডি বললাম, পড়ে আসছি, সেটা হচ্ছে বুলেট পরিষ্কার প্রণালীতে আমরা কি ব্যবহার করি? ক্লিনজিং মিক্সচার বা ক্লিনিং মিক্সচার ফর্মিক অ্যাসিড। আমরা গত ক্লাসে খুব সুন্দর করে পড়ে ফেলাইছি, এখান থেকে আর সেরকম কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা একটু স্কিপ করে যাও, যে পাঠ নেওয়ার সময় দেখো আমরা সর্বনিম্ন মিনিসকাস বা লোয়ার মিনিসকাস ব্যবহার করি। লোয়ার মিনিসকাসটা কি? ধরো এটা হচ্ছে বুলেটের নল। আমরা জানি পানিটা এইভাবে থাকে, ঠিক আছে? পৃষ্ঠটানের কারণে পানি এই দুই প্রান্তে টাইনে যায়, অর্থাৎ উপরের দিকে উঠে উঠে যায়, কারণ উপরের দিকে একটা পৃষ্ঠ টান কাজ করে। যাই হোক, তো তুমি যখন দেখবা, তার মানে তোমার এই দিক দিয়ে একটা পয়েন্ট দেখলে একটা, আবার এই দিক দিয়ে এক পয়েন্ট দেখলে আর একটা। এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় সর্বনিম্ন মিনিসকাস, বা মিনিসকাস মানে হচ্ছে বক্রতল। তো সর্বনিম্ন বক্রতল, ঠিক আছে? আমরা তখন আমাদের চোখটা হতেছে এই সর্বনিম্ন বক্রতল থেকে মাপতে হবে। দেখা গেছে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0.5, এটা 1 মিলিলিটার, 0.5 মিলিলিটার। দেখো
কত কাছাকাছি, মানে কত বিস্তারিত পার্থক্য তৈরি হতে পারে। আমরা সবসময় বুলেট পার্ট নিব কোনটা, লোয়ার মিনিসকাস বা সর্বনিম্ন বক্রতল, সর্বনিম্ন বক্রতল বা সর্বনিম্ন মিনিসকাস থেকে, বাস এইটুকু জানলেই হবে, এখান থেকে আর কিছু লাগবে না। চলে আসো এখন, ওয়েট, দাঁড়াও, আমি তোমাদের এখন একটু পড়াটা ধরবো। ওয়েট, ইটস মাই টার্ন নাও। আসো, সে হচ্ছে এখানে দেখো জেনে নেওয়ার মধ্যে চারটা স্টার মার্ক দিয়ে কথা আছে। মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, বুলেট ব্যবহৃত হয়, পিপেট ব্যবহৃত হয়। তুমি একবার এই ডান পাশ হাত রাখে হাত দিয়ে এইটার কাজগুলা বলবা, আবার তুমি একবারে এই পার্টটা হাত দিয়ে রাখে এই পার্ট হলে এই পার্ট কি হয় সেটা বলবা, নিজের কাছে নিজেই বলবা, ঠিক আছে? এই জন্য আমি জাস্ট কেটে দিছি, এটা ইনশাল্লাহ তোমরা নিজেরাই পারবা। আসো আমরা এবার চলে আসি, সেটা হচ্ছে তাহলে আমরা বললাম যে আহ, কাচের বোতল তথা বিভিন্ন যন্ত্রপাতি শেষ করলাম। ইটস ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক ফর মেডিকেল, ডেন্টাল এবং যে কোনো ভার্সিটিতে যাও, ইভেন বোর্ডে ওখান থেকে প্রশ্ন করে, ঠিক আছে? তো আমাদের আশা করি আর কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাও, আনমিউট করে তুমি বলতে পারবা, সমস্যা নাই। এখন আসো, আমাদের আহ বিভিন্ন সময় ল্যাবরেটরিতে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে। তো তাপ দিলে আমরা তো বর্তমানে ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের ল্যাম্প ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে ইনস্পিট ল্যাম্প। কিন্তু আগে গ্যাস তো ছিল না, আগে তখন কি করা হইতো, তখন আমরা বুনসেন বার্নার ব্যবহার করতাম, ঠিক আছে? তো এখানে থেকে একটা প্রশ্ন বললাম আসছে মেডিকেলে, নিচের কোনটি বুনসেন বার্নার সম্পর্কে সঠিক নয়, আমরা সেটাও করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আসো, সেটা হচ্ছে বুনসেন বার্নার। এই বুনসেন বার্নারের প্রথম যে জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এর জ্বালানিটা কি। এর জ্বালানি হচ্ছে মিথেন বা প্রাকৃতিক গ্যাস। মিথেন বা প্রাকৃতিক গ্যাস, যাহাই মিথেন তাহাই প্রাকৃতিক গ্যাস। একটা কবির স্যার প্রাকৃতিক গ্যাস বলে, হাজার স্যার CS4 লিখছে, সেম জিনিস, যেই লাউ সেই কদু, তোমাকে দুইটা অপশন একসাথে দিবে না। তাহলে সবার প্রথম বুনসেন বার্নারের জ্বালানি কি, প্রাকৃতিক গ্যাস মিথেন, ফাটা মুখস্থ করো। তিনটা অংশ আছে, এক নম্বর হচ্ছে বেস, পার্শ্ব ছিদ্রযুক্ত বার্নার টিউব, আর ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং। এই বায়ু নিয়ন্ত্রক রিং এর মাধ্যমে আমরা আসলে এই বুনসেন বার্নারের মধ্যে যে অক্সিজেন প্রবেশ করতেছে কি করতেছে না সেটা নিয়ন্ত্রণ করি। তুমি যদি স্বাভাবিকভাবে তুমি ছোটবেলা থেকে জানো যে অক্সিজেন যদি আমি দেই তাহলে পূর্ণ দহন ঘটে, অর্থাৎ পূর্ণ জারণ ঘটে। আর অক্সিজেন যদি আমি ঠিক মতো না দেই তখন সেখানে বিজারণ ঘটে, জারণটা ঠিক মতো ঘটে না। এই জারণ ঠিক মতো না ঘটার কারণে বললাম আমরা কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে কি পাই, কার্বন মনোক্সাইড পাই। সহজ কথা, একটা অক্সিজেন থাকে না বলে কার্বন মনোক্সাইড পাই। এবং কার্বন মনোক্সাইড গুলো একটা বিজারক পদার্থ, এটা তুমি আমি সবাই ভালো মতন জানি। তো এখন আমার যে মেইন উদ্দেশ্যটা তোমাকে বলা সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, বুনসেন যে বার্নার, সেই বার্নারে দুই প্রকার শিখা পাওয়া যায়। একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা বা দীপ্তিহীন শিখা, আর একটা হচ্ছে উজ্জ্বল শিখা বা দীপ্তিমান শিখা। এখন তোমাকে আমি জাস্ট কমনলি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আগে আমি প্রশ্ন করব তারপর হচ্ছে আমি পড়ানোর মধ্যে যাব। দাঁড়াও, কাকে প্রশ্ন করা যায়, প্রশ্ন কাকে করা যায়, সেটা হচ্ছে এই ভেনোমাস, ফুয়াদ, আনমিউট করো। জি ভাইয়া। আচ্ছা, বলো তো, বলো তো সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয় না উজ্জ্বল শিখা ব্যবহার করা হয়? উম, অনুজ্জ্বল শিখা। কেন অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়? ভাই কারণ তো জানি না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর তোমার সঠিক হয়েছে, ভেরি গুড। আচ্ছা, মিউট করো, আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে, এটা ধরো আমার বুনসেন বার্নার, বুনসেন বার্নার। বুনসেন বার্নারে আমি কি পাচ্ছি, দুইটা পাচ্ছি, একটা হচ্ছে উজ্জ্বল আর একটা হচ্ছে অনুজ্জ্বল। তো উজ্জ্বল মানে কি, চকচকা, তাই না? চকচকা।
একটা জিনিস চকচকা কখন হয়, কখন চকচক করে, যখন রিফ্লেকশন হয়, তাই না? যখন কি হয়, রিফ্লেকশন হয়। কোনো কিছু চকচক করবে কখন, যখন রিফ্লেক্ট করবে, এইটুকু বুঝো আগে। যেরকম তোমার ধরো কোনো কিছু ধরো বেশি ঘষলে বাইরের পার্টটা রিফ্লেক্ট করে। আমরা যেরকম মোটর সাইকেলে ধরো সিরামিক কোটিং করাই যাতে রিফ্লেকশনটা আসে। তো এই রিফ্লেকশনের জন্য তো কিছু লাগবে। এই যে উজ্জ্বল হয় সেটা হচ্ছে কালির রিফ্লেকশনের কারণে। কালির রিফ্লেকশন অর্থাৎ একটা কালি পড়ে, সেই কালিতে যায় আলোটা, আগুনটা রিফ্লেক্ট করে, ফলে আমাদের উজ্জ্বল শিখা পাওয়া যায়। তুমি এখন বলো তো, ল্যাবরেটরিতে আমরা কি কালি ফেলাইতে চাই কি চাই না? তুমি চিন্তা করো, তোমার রান্নাঘরে যদি ধরো কালি ফেলাইতে তুমি চাও কি চাও না? যে তোমার ধরো বাসন কোসন তোমার প্রতিদিন খালি কালি মাজা লাগে, এই মাজা লাগে, চাও কি চাও না? চাও না। তাহলে স্বাভাবিকভাবেই কালি যেহেতু আমরা চাই না, তাহলে এইটা ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় না। উজ্জ্বল শিখায় কালি তৈরি হয় না। কালি মানে কার্বন কালি, যেটাকে আমরা বলি কার্বন কালি, এটাও বললাম কার্বন কালি তৈরি হয় না। যেহেতু তৈরি হয় না, তাহলে এটা কি ভালো? ভালো মানে কি, এইটা আমরা ব্যবহার করি, তাই না? তাহলে এই জিনিসটাই তোমাকে আমি বুঝাইতে চাচ্ছিলাম। এটা মুখস্থ করো, মানে মুখস্থ বললাম, এটা অটোমেটিকলি হওয়ার কথা, কিন্তু তারপর আমরা ভুল করি যে ল্যাবরেটরি ধরনের শিক্ষা ব্যবহার করা হয়, অনুজ্জ্বল শিক্ষা ব্যবহার করা হয়। এখন তুমি আমাকে জাস্ট একটা জিনিস বলো, সেটা হইতেছে দেখো, কার্বন কালি এই জিনিসটা কখন পরে, কালি কখন পরে? যখন আমার গ্যাসটা ঠিক মতো ফুটতেছে না, তাই না? তখন ওই গ্যাসটা কালি হিসেবে জমে। এটুকু তো আমরা সবাই বুঝি মোটামুটি। তার মানে এই যে কার্বন কালির রিফ্লেকশন, মানে কার্বন কালিটা পড়তেছে, পড়ার মূল কারণটা হইতেছে সম্পূর্ণ জারণ হচ্ছে না। তাহলে কি হইতেছে? বিজারণ হচ্ছে। কি হচ্ছে? বিজারণ হচ্ছে। তখন অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইড সৃষ্টি। আর অনুজ্জ্বল শিখায় কালি তৈরি হয় না, কারণ কি সম্পূর্ণরূপে গ্যাসটা জারিত হয়ে যাচ্ছে। তার মানে তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই যে জায়গাগুলা, যে অনুজ্জ্বল শিখায় কোনটা পাবা? কার্বন মনোক্সাইড পাবা। কার্বন মনোক্সাইড আমরা অনুজ্জ্বল শিখায় পাই, কারণ আছে, পরে যাই। তাহলে আমরা এইটুক বুঝলাম। এখন তাহলে আমাদের এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই, এইটুক আমাদের বাদ। এখন আমরা পড়বো হচ্ছে অনুজ্জ্বল শিখা। তো অনুজ্জ্বল শিখার ধরো এইটা হচ্ছে আমাদের একটা আহ বুনসেন বার্নার। তো এই বুনসেন বার্নারের এই জায়গাটায় হচ্ছে ছিদ্র পথ থাকে। এইখান দিয়ে হচ্ছে আমি বাতাসটা যাতায়াত করে না করে সেটা নিয়ন্ত্রণ করতে পারি, যে এর মধ্যে অক্সিজেন যাচ্ছে কি যাচ্ছে না। যদি এটা বন্ধ করে দিই, অক্সিজেন যাবে না, তখন আমরা উজ্জ্বল শিখা পাবো। যখন আমরা বন্ধ খুলে দিব, তখন আমরা অনুজ্জ্বল শিখা পাবো। এখন অনুজ্জ্বল শিখার দুইটা মন্ডল পাওয়া যায়। নিচেরটাকে বলা হয় হচ্ছে বিজারণ, বিজারণ মন্ডল। আর উপরটাকে বলা হয় হচ্ছে জারণ মন্ডল। আমরা সবসময় একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে বিজারণ মানেই হচ্ছে সামথিং লাইক নিচের দিকে যাওয়া, আর জারণ মানে সবসময় উপরের দিকে যাওয়া। এটা আমরা সবাই জানি, কারণ জারণ হইলে আমাদের জারণ সংখ্যা বাড়ে, বিজারিত হলে জারণ সংখ্যা কমে। তাহলে নিচেরটা হচ্ছে বিজারণ মন্ডল, জারণটা হচ্ছে উপরের মন্ডল। তাহলে স্বাভাবিকভাবে তুমি একটা জিনিস চিন্তা করো, কোনটা উপরে? জারণ মন্ডল উপরে। তাহলে জারণ মন্ডলের তাপমাত্রা কি হবে? বেশি হবে। এবং এই তাপমাত্রাটা ঠাটা মুখস্থ রাখতে হবে, 1570 ডিগ্রি সেলসিয়াস। জারণ মন্ডলের সর্বোচ্চ তাপমাত্রা কত? 1570 ডিগ্রি সেলসিয়াস। এটা ঠাটা মুখস্থ। আর বিজারণ মন্ডলে আমাদের যেহেতু বিজারণ মন্ডল, তার মানে এখানে একটা কি আছে? একটা বিজারক পদার্থ থাকে। কি বিজারক পদার্থ? কার্বন মনোক্সাইড। অনুজ্জ্বল শিখায় হচ্ছে কার্বন মনোক্সাইড থাকে তা না, থাকে কিন্তু কম। সেটা কোথায় থাকে? নিচের দিকে বিজারণ মন্ডল। তাহলে তোমার জাস্ট এখান থেকে দুইটা জিনিস পড়তে হবে। অনুজ্জ্বল শিখায় দুইটা মন্ডল, উপরস্থ জারণ মন্ডল যেটা তাপমাত্রা বেশি, কত? 1570 ডিগ্রি সেলসিয়াস। মুখস্থ করো কত? 1570 ডিগ্রি সেলসিয়াস। আর নিচেরটা বিজারণ মন্ডল, কারণ নিচে কি থাকে? কার্বন মনোক্সাইড থাকে। এখন তুমি চিন্তা করো, তাহলে তুমি যখন তাপ দিবা, তুমি কি চাবা? বেশি তাপ পাইতে। তাহলে 100% জারণ মন্ডলটি আমরা ব্যবহার করে থাকি। ল্যাবে 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 ব্যবহৃত হয়। ল্যাবে
ব্যবহৃত হয়। বাস, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। আসো আমরা বইয়ের মধ্যে ঢুকি। বইতে কি বলছে দেখো, সেম জিনিসই বলছে। পরীক্ষাগারে বুনসেন বার্নারের, এটা 3 স্টার দিবা, 3 স্টার দাও। সেটা হচ্ছে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখা ব্যবহৃত হয়। কি শিখা? অনুজ্জ্বল শিখা। তো অনেকে তারপরেও তুমি ভুল করবা, তো সহজভাবে মনে রাখবা, সেটা হচ্ছে অনুর পরীক্ষা। অনু একটা ধরো মেয়ে বা ছেলের নাম, তো অনুর পরীক্ষা, এটুকু মনে রাখলে আমাদের সমস্যা হবে না। পরীক্ষায় কে বসছে? অনু বসছে, তাহলে অনুতে হচ্ছে অনুজ্জ্বল। বাস, শেষ। এখন আসো অনুজ্জ্বল শিখায় দুইটা মন্ডল, অন্তস্থ বিজারণ আর বহিস্থ নীল অনুজ্জ্বল জারণ মন্ডল। আর কিচ্ছু লাগবে না, জাস্ট একটা জিনিস লাগবে, অন্তস্থ বিজারণ মন্ডলে কি থাকে? অদগ্ধ গ্যাস মিশ্রণ। অদগ্ধ স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবে যেটা উঠতে পারে না সেটাই তো নিচে, ভারী হওয়ার কারণে নিচে চলে আসে। তাহলে অদগ্ধ গ্যাস মিশ্রণ এবং কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, ভালো কথা। আর অন্তস্থ বিজারণ শিখায় তাপমাত্রা কম, এটা তো আমি আগেই বললাম, যেহেতু সে নিচে থাকবে সবকিছুই কম থাকবে। ভালো, এখান থেকে আর কিছু করার নাই। উপরের দিকে আসো, দেখো এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এই যে জারণ শিখায় চলে আসো। জারণ শিখায়, জারণ শিখায়, জারণ শিখায় কি বলছে? এই যে তাপমাত্রাটা দাগায় ফেলো, বহিস্থ জারণ শিখায় তাপমাত্রা 1570°C। আর কিছু এখান থেকে লাগবে না আমাদের। তাপ দেওয়ার যে বুনসেন বার্নার, সেই বুনসেন বার্নার শেষ। বুনসেন বার্নারের পড়া আমাদের শেষ। আচ্ছা, তো এখন এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এই যে জারণ শিখা, তোমাকে এই লাইন থেকে প্রশ্ন দিবে। জারণ শিখা যে অজৈব লবণের ক্ষারীয়মূলক বিশ্লেষণের সময় কোন শিখা ব্যবহার করা হয়? তুমি কনফিউশন হয়ে গেছো, কিরে জারণ শিখা, বিজারণ শিখা, অনুজ্জ্বল শিখা, উজ্জ্বল শিখা? আরে বেটা, পরীক্ষাগারে ব্যবহার করতেছো, তাহলে পরীক্ষাগারে 100% অনুজ্জ্বল শিখা ব্যবহার করবা। অনুজ্জ্বলের কোন শিখা? জারণ শিখা, নর্মাল জিনিস। ঠিক আছে, কমন সেন্স খাটালে আমাদের হয়ে যায়, কমন সেন্স খাটালে আমাদের পড়ে যায়। আচ্ছা, ওকে, আসো এখন আমাদের পরের যেই, এই যে এই পাশের যে ল্যাম্পটা দেখতে পাইতেছো, পুরাতন আমলে একটা ল্যাম্প। ঠিক আছে, আমাদের দাদা বাড়ি নানা বাড়িতে পুরাতন আমলে এইসব ল্যাম্প বললাম ইউজ করা হয়তো, স্টিল নাও করা হয় অনেক জায়গায়, দেখবা যে একটা সুন্দর সুন্দর একটা কাচের বোতল থাকে। তো এই যে কাচের বোতলে তোমাকে প্রথম প্রশ্ন, স্পিরিট ল্যাম্পের জ্বালানি কি? স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট? মেথিলেটেড স্পিরিট। এখন কারণটা কি? তাহলে প্রশ্ন হচ্ছে কি, বা মেথিলেটেড স্পিরিট বা বাজে লেখো ইথানল। ইথানল একই জিনিস। এখন আসো আমরা একটু নিচের দিকে বইয়ের মধ্যে ঢুকি, আসলে কি হয়েছেটা, স্পিরিট ল্যাম্পে কি হয়েছে। মেইনলি জ্বালানি হিসেবে মেথিলেটেড স্পিরিট বলা হয়। মেথিলেটেড স্পিরিট হলো 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল। তাহলে রেকটিফাইড, রেকটিফাইড বলতেছি, মেথিলেটেড, মেথি ইজ ইকুয়াল টু 95% রেকটি প্লাস 5% মিথা। এখন প্রশ্ন হচ্ছে রেকটিফাইড স্পিড তাহলে কি? রেকটিফাইড স্পিড দেখো 95.6% ইথানল আর 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ। তাহলে এখানে পড়বো 95%, 5.6, খুবই গুরুত্বপূর্ণ, 956 এভাবে মুখস্থ করবা, 956। 95% ইথানল, ইথা প্লাস 4.4% পানি, এদের কি লাগবে? এদের একটা সমস্ফুটন মিশ্রণ লাগবে, একই তাপমাত্রায় ফুটতে হবে, সমস্ফুটন মিশ্রণ। এখান থেকেও এমসিকিউ তে আসবে যে রেকটিফাইড স্পিডে পানির পরিমাণ কত? 4.4%, ইথানলের পরিমাণ 95.6%। বেশি থাকেই বলে আমি ওইখানে ইথানল লিখছি, ভালো কথা। মেথিলেটেড স্পিডে রেকটিফাইড স্পিডের পরিমাণ কত? 95%, মিথানলের পার্সেন্টেজ কত? 5%। তাহলে আমাদের ফার্স্ট একটা কোশ্চেন হয়ে গেছে। 2 নাম্বার কথা হইতেছে যে এই যে রেকটিফাইড স্পিড, সেই রেকটিফাইড স্পিড বললাম কম তাপ উৎপাদী, তাপ তৈরি হয় খুবই কম, তাপ তৈরি হবে কি খুবই কম। 3 নাম্বার কথা, আগের মতোই স্পিরিট ল্যাম্পেও যেমন অনুজ্জ্বল শিখা ব্যবহার করছি, আমরা এইখানেও অনুজ্জ্বল শিখা ব্যবহার করব। তাহলে তোমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে, এর আগের মেডিকেলটা এরকম, নিচের কোনটি স্পিরিট ল্যাম্প সম্পর্কে সত্য নয়?
1 নাম্বার ব্যবহৃত জ্বালানি ইথানল, 2 নাম্বার কম তাপোৎপাদী, 3 নাম্বার অনুজ্জ্বল শিখা, 4 নাম্বার সাশ্রয়ী। তোমার মাইন্ডসেট মনে হইতে পারে কি রে, এটা তো সাশ্রয়ী হওয়ার কথা, কিন্তু বলতে নাই, তাহলে কোনটা সঠিক নয়? সাশ্রয়ী এইটাই সঠিক নয়। কম তাপ উৎপাদী সরাসরি হাজারি স্যারের বইতে আছে। কথা বুঝে আসছে? আচ্ছা, আহ ভাইয়া পড়া ধরবেন কবে থেকে? আমি পড়া ধরা স্টার্ট করছি অনেককে, সমস্যা নাই, আমি তোমাকে তোমার শিডিউল দিয়ে দিব, ঠিক আছে? আমার তো শিডিউল মিলাইতে হবে, তাই না? স্টুডেন্ট 5 জন একদিন, এই 5 জন 10 জন, আরেকদিন 10 জন, তোমার শিডিউল আমি তোমাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, তারা নাই। আচ্ছা আসো, তাহলে আমরা আশা করি এখান থেকে এই পৃষ্ঠা থেকে আর কোনো সমস্যা পাবো না। বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কৌশলের মধ্যে ঢুকো। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে দেখো গোলতলি ফ্লাস্কে তাপ দেওয়ার কৌশল, 3 ভাবে তাপ দেওয়া যায়। এই 3 নাম্বার পয়েন্ট, এখান থেকে এই 3 নাম্বার পয়েন্টটি পড়তে হবে। এখানে ক, খ, গ দিয়ে যে 3টা পয়েন্ট আছে, সেই 3টা পয়েন্ট থেকে প্রশ্ন হয় সাধারণত। কিভাবে প্রশ্ন করবে সেটা আগে বুঝো। দেখো, স্টিম পাতন প্রক্রিয়ায় অ্যানিলিন প্রস্তুতির সময় গোলতলিকে কিভাবে তাপ দেওয়া হয়? তারজালির উপর রেখে, সরাসরি, নাকি পানিগাহ বা ওয়াটার বাথের মাধ্যমে, নাকি কোনোটি নয়? প্রশ্ন বুঝাইতে পারছি আশা করি। তুমি একটা জিনিস চিন্তা করো, এই স্টিম পাতন প্রক্রিয়ায় অ্যানিলিন প্রস্তুতির প্রথম যে স্টিমের প্রথম শব্দটা হচ্ছে দন্ত স। একইভাবে সরাসরি, এই সরাসরি প্রথম শব্দটা হচ্ছে দন্ত স। তাহলে সাথে সাথে জোড়া বাঁধবে, শেষ। অর্থাৎ স্টিম পাতন বললে আমরা কি দাগাবো? সরাসরি দাগাবো। আচ্ছা, এরপর একটা কথা আছে, জৈব যৌগ প্রস্তুতি যেমন নাইট্রোবেনজিন মাধ্যমে অ্যানিলিন প্রস্তুতি, সেখানে আমরা কি করি? ওয়াটার বাথ। তো একটা সবসময় মাথায় রাখবো, আমরা ওয়াটার বাথ করলেই করবো, এই জৈব ওয়াটার বাথ এই জিনিসটাকে এইভাবে বক্স করো। জৈব ওয়াটার বাথ এই জিনিসটাকে এইভাবে মাথায় রাখো, সবসময় মাথায় রাখবে। জৈব মানে হচ্ছে জীবন, আর জীবনের অপর নাম কি? সহজ কথায় পানি, তাই না? যদিও কয়েকগুলো রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি হচ্ছে জীবন, কিন্তু আমরা বলি জীবন মানে জীবনের অপর নাম পানি, পানির অপর নাম জীবন, তাই না? তাহলে যখন জৈব কথাটা আসবে, জীবন আসবে, জীবনের সাথে পানি আসবে, তাহলে সেটাই পানি মানে ওয়াটার বাথ। তাহলে জৈব যৌগের কথা বললে, জৈব যৌগ প্রস্তুতি যেরকম নাইট্রোবেনজিন, তুমি অলরেডি জানো নাইট্রোবেনজিন, যদি তোমাকে এভাবে প্রশ্ন করি নাইট্রোবেনজিনের মাধ্যমে অ্যানিলিন প্রস্তুতি, তখন কি হবে? নাইট্রোবেনজিন একটা জৈব যৌগ, তাহলে জৈব যৌগ মানে হচ্ছে এটা পানি লাগবে, তার মানে পানি লাগবে কি? ওয়াটার বাথ লাগবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে অপরদিকে অজৈব গ্যাস প্রস্তুতির বেলায় ব্যবহৃত গোলতলি ফ্লাস্কটিকে অ্যাসবেস্টাস তার জালির উপর রেখে তাপ দেওয়া হয়। অ্যাসবেস্টাস তার জালি। তো দেখো তোমার সাথে খুব চমৎকার মিল আছে। অজৈব গ্যাস মানে যত অজৈব পদার্থ আছে, রাসায়নিক পদার্থ যেটা বলি আমরা, অজৈব সরেয়, আর এই অ্যাসবেস্টাসের সামনেও দেখো সরেয় আছে, জফলাকার বাদ দিয়ে দাও, সরেয় আছে। তাহলে আমাদের মুখস্থ বললাম, হয়ে গেছে। সরেয়, সরেয়া, জৈব মানে পানি মানে ওয়াটার, দন্তস্বতে দন্তস্ব, খুবই সিম্পল। এত প্যারা নেওয়ার কিছুই হয় নাই, কেমিস্ট্রি খুবই সিম্পল যদি সেভাবে পড়া যায়, ঠিক আছে? খুব বেশি কি প্যারা লাগতেছে? আশা করি না। এখন আসো, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, পোর্সেলেন বাতি উত্তপ্তকরণ। আচ্ছা, পার্সিয়ান বিলাই চিনো তো, তাই না? পার্সিয়ান বিলাই খুব সুন্দর সুন্দর দেখতে হয়, হ্যাঁ? তো পার্সিয়ান বিলাই বা পার্সিয়ান বিড়াল মানে পার্সিয়ান। এই পার্সিয়ান কাদেরকে বলে? একটু আনমিউট করে আমার একটু জানাও তো, পার্সিয়ান কাদেরকে বলে? ভাইয়া পলাশি। ফরাসি, গুড। ফরাসি। তো ফরাসি দেশে কি হয়? রাজা বাদশাহ থাকে না, পারস্য সম্রাট, পারস্য রাজা, তাই না? এই কথাটা তোমাকে একটু জাস্ট তোমার ভিতর ঢুকাইতে চাচ্ছি, যে যখন এই যে রাজঅম্ল বা রাজরানী রেজিয়া, রাজঅম্ল বা রাজরানী রেজিয়া কথাটা থাকবে, তখন তুমি দিবা হচ্ছে পোর্সেলিন বাটি। মানে তোমাকে প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে অ্যাকুয়া রেজিয়া বা রাজ অম্ল প্রস্তুত করতে কোনটি ব্যবহার করা হয়? তখন এই পোর্সেলিন, পোর্সেলিন মানেই হচ্ছে তোমার পারস্য, পারস্য, ঠিক আছে? বা পার্সিয়ান, পার্সিয়ান, এইভাবে পড়বা, ভালো কথা। আরেকটা জিনিস তোমার এখান থেকে লাগবে, সেটা হচ্ছে বড় আকারের পোর্সেলিন বেসিন বা বাটি কোন ধরনের গাড়ি করো, এই লাইনটা লাগবে। কি করতে হবে? গাড়ি করো।
তাহলে তুমি সহজভাবে জিনিসটা মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে রাজা বাদশাহ, এই যে রাজ বা রাজ, রেজি, রাজ রেজি, রাজা এটাও আছে, রেজি একোয়া রেজি আর রাজ হলো সেম জিনিস। রাজা বাদশাহ তো তোমার আমার মতো গরিব না যে পায়ে হাইটে চলবে, ঠিক আছে? পায়ে হাইটে চলবে, সে আসলে কি দিয়ে চলবে? গাড়ি দিয়ে চলবে। সে আসলে কি দিয়ে চলবে? গাড়ি দিয়ে চলবে। তাহলে এই যে গাড়িকরণ বা এই যে অ্যাকুয়া রেজিয়া, অ্যাকুয়া রেজিয়া বা যেটাকে আমরা বলতেছি রাজ অম্ল, রাজ অম্ল, সেটা বা যে কোনো ধরনের গাড়িকরণ, এই জিনিসটা কি হবে? কোন দেশের রাজা? পারস্য। তাহলে পারস্য মানে কি? পারস্য মানে কি? পোর্সেলিনের বাটি, পোর্সেলিনের, পোর্সেলিন এর বাটি। ভালো কথা। তাহলে মানে আমাদের এই জিনিসটা জীবনে ভুল হবে না, এই জিনিসটা জীবনে ভুল হবে না। এবং পোর্সেলিনের বাটিও বললাম সিরামিক, এই যে সেলিন সিরামিক, মানে মিল সিরামিকের তৈরি। এখন ঘটনা হইতেছে, ঘটনা হইতেছে এই যে পোর্সেলিন বাটির যে রাজম্ল, রাজম্ল একটা সংকেত আছে। রাজম্লের সংকেত কি? রাজ অম্ল, সেটা হচ্ছে, সংকেতটা হচ্ছে এরকম, HNO3 ইস টু HCl ইজ ইকুয়াল টু 1:3। এইটা নিয়ে অনেক স্টুডেন্ট একটু ঝামেলা ফেস করে। তো আমি তখন বলি দেখো, যার মধ্যে তিন নাই সেটার ইস্টু হবে 1, যার মধ্যে তিন নাই, সরি, যার মধ্যে তিন আছে, যার মধ্যে তিন আছে, তাহলে তিন থাকলে ইস্টুতে তিন থাকবে না। তাহলে তুমি জিনিসটা চিন্তা করো, এটুকু আমি একটু মুছে দিই। তাহলে এর মধ্যে তুমি তিন আসো, তাহলে তিন থাকলে তার ইষ্ট হবে হচ্ছে 1। এইখানে তুমি তিন নাই, তাহলে সেটাকে তুমি তিন দিয়ে দিবা। তাহলে কি হবে? কাটাকাটি করলে, মানে সামথিং ধরো কাটাকাটি করতেছো, সামথিং ধরো কাটাকাটি করতেছো, তাহলে কাটাকাটি করার পরে ওয়ানই থাকবে। নাইট্রিক অ্যাসিডে যেহেতু তিন আছে, তাহলে সেটার অনুপাত কত হবে? 1। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে তিন নাই, তাহলে এই নাইট্রিক অ্যাসিড তিন যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে। সহজভাবে বুঝাইতে পারলে আমি আশা করি বুঝাইতে পারছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক যাবে এই পাশে, আর নাইট্রিক অ্যাসিডের তিন যাবে আর এক পাশে। তাহলে আমাদের সহজভাবে মুখস্থ হয়ে যাবে, আর কিচ্ছু এখান থেকে লাগবে না। এখন আসো, আমাদের নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে, শুকনো রাখতে ডেসিকেটর ব্যবহার করা হয়। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলো, আমরা সামনে নিচেই পাবো, নিচেই পাবো। এখন আমাদের নিচে আছে ওয়াটার বাথ। ওয়াটার বাথ মানে কি? পানিগাহ বাথ, যেটাকে আমরা পানিগাহ বাথ বলি, ঠিক আছে? ওয়াটার বাথ কখন ইউজ করা হয়? ওয়াটার বাথকে পানিগাহ বাথও বলা হয়। ওয়াটার বাথ ইউজ করা হয় উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতির বেলায়। খাতা মুখস্থ একদম, চিনি সিরিজটাতে দেখো, উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতির বেলায়। এই যে আমি বলছিলাম, ওয়াটার মানে পানি আর জৈব মানে জীবন। উদ্বায়ী জীবন যে কোনো সময় উড়াল দিতে পারে, ওই যে একটা গান আছে না, আরো বেশি জ্বালালে উড়াল দেবো আকাশে। তাহলে জীবন যেরকম জৈব, অর্থাৎ যে কোনো সময় উড়াল দিতে পারে, তোমার আবার মৃত্যু হয়ে যেতে পারে, এখন ক্লাস নিতেছি 2 মিনিট পরে মারা যেতে পারি। উদ্বায়ী জৈব যৌগ ব্যবহার করতে হবে। জীবনের নামই হচ্ছে পানি, তাহলে ওয়াটার, ওয়াটার বাথ ব্যবহৃত হয় উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতির বেলায়। আশা করি আমাকে তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, এখন নিচের দিকে আসো। এইখানে আমাদের একটা সেই 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 ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? এই জায়গাটা আমি তোমাদের নোট করাই দিয়ে আজকে ক্লাস শেষ করাবো। দেখো, রাসায়নিক পদার্থ শুষ্ককরণে আমরা তাহলে কি ব্যবহার করবো? ডেসিকেটর ব্যবহার করবো। ডেসিকেটর বাংলায় হচ্ছে শুষ্ককারক। ডেসিকেটরের বাংলায় কি? শুষ্ককারক। এবং এই ডেসিকেটরে কোন শুষ্ককারক পদার্থ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড। তুমি এবার মনে রাখবা, ডেসিকেটর ধরো তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, সেই ডেসিকেটরটা কালো কালারের একটা ডেসিকেটর ছিল। কি কালার? কালো, কালো। এই কালোতে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। কালোতে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন এই নিচের দিকে যাওয়ার আগে আমি তোমাদের হচ্ছে নোট করাবো। নিচের দিকে যাওয়ার আগে আমি নোট করাবো, আমার সাথে নোট করবা, আমার সাথে নোট করবা, ঠিক আছে? খাতায় করো, বইতে করো, আমি বলতেছি। এখন তুমি হয়তোবা খাতায় নোট করতে পারো, কিন্তু আলটিমেটলি যখন পড়বা, এই প্রত্যেকটা লাইন আমি যা লিখতেছি, নোট করে, সেটা বইয়ের যে পৃষ্ঠা, 2 পৃষ্ঠার মাঝে ফাঁকা স্থান, সেখান থেকে নোট করবা, ঠিক আছে? লেখো, সেটা হচ্ছে আহ, কঠিন শুষ্ক কারক। কঠিন শুষ্ক কারকটা হচ্ছে এরকম ভাবে লিখবা, সেটা হচ্ছে কালো মশাই, কালো মশাই, শুষ্ক সাদা, শুষ্ক সাদা পাউডার
জেল লাগায় বা জেল, হ্যাঁ লাগাই লেখো, জেল লাগায়। প্রত্যেকটা টপিক হচ্ছে 3 স্টার টপিক, 5 স্টার টপিক। আচ্ছা আসো, তো এখন ঘটনাটা কি হলো, ঘটনা হলো হচ্ছে আমাদের এই যে কালো, এই কালোতে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, মশাই, ম্যাগনেসিয়াম সালফেট, কালো দিয়ে একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে কেসিএল, কেসিএল কাকা মিল আছে, শুষ্ক সাদা পাউডার। তাহলে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, শুষ্ক সাদা পাউডার, শুষ্ক সাদা পাউডারটা হচ্ছে P2O5, অর্থাৎ শুষ্ক সাদা P2O5। আর জেল, জেলটা হচ্ছে সিলিকা জেল, সিলিকা, এর সংকেত হচ্ছে SiO2, সবাই জানে সিলিকা জেল। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ফসফরাস পেন্টঅক্সাইড, সিলিকা জেল, এই 5টা হচ্ছে কঠিন শুষ্ককারী পদার্থ। খতম। তাহলে বাকি থাকলো কি, তরল শুষ্ককারী পদার্থ, তরল শুষ্ককারক। তরল শুষ্ককারকের মধ্যে প্রথম লিখবা সালফিউরিক অ্যাসিড, H2SO4 কনসেন্ট্রেটেড, CONC, কনসেন্ট্রেটেড, একটাই আছে, একটাই আছে। তাহলে সালফিউরিক অ্যাসিড যেটা ঘন, এটা মারাত্মক ধরনের শুষ্ককারক। তুমি যদি হাত, তোমার ধরো হাতের মধ্যে পড়ে, সেটা দেখবা যে পুড়ে গেছে, কারণটা কি? ওই অ্যাসিড লাগলে পুড়ে যায়, কারণটা কি? সে তোমার ত্বকের মধ্যে কোষ গুলা থেকে পানি টানে নেয়। ওকে, এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে নিরোধক পদার্থ। লেখো কঠিন নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ ইজ এ ওয়ান কাইন্ড অফ শুষ্ককারক পদার্থ। এখন শুষ্ককারক পদার্থটার মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা আমি তোমার বলি। সেটা হচ্ছে আওয়ামী লীগের 100% নেতা কর্মীরাই দেখবা যে অসৎ, মানে কারণ দেখবা যে চাল ডাল মাইরে খাইছে এরকম নেতা। এখন কেউ কেউ একটু সুন্দর মতো খায়, যে একটু দেখবা যে, অর্থাৎ টেবিলের তল দিয়ে খায় আর টেবিলের উপর দিয়ে খায়। কেউ টেবিলের তল দিয়ে খায়, কেউ টেবিলের উপর দিয়ে খায়। যে কেউ দেখা গেছে একদম মাইরে কেটে খাইছে, আর কেউ একটু ভদ্রভাবে খাইছে, যে না চেকটা একটু টেবিলের তল দিয়ে দেন। তো নিরোধক পদার্থ হইতেছে টেবিলের উপর দিয়ে খাওয়া লোক। শুষ্ককারক ঠিক আছে, যে কোনো জায়গায় রাখলে তুমি শুষ্ক নিবে। আর নিরোধক হচ্ছে কোন পদার্থকে সে যাবে, সে যায় ওই পদার্থের থেকে পানি বের করে নিয়ে আসে, অক্সিজেন হাইড্রোজেন বানায় পানি বের করে নিয়ে এসে খাবে। এটা হচ্ছে যেটাকে গ্রাস বলা হয়, আমরা পরে আসতেছি, পানিগ্রাসী পানিগ্রাহী। তাহলে কঠিন যে নিরোধক পদার্থটা আছে, এই কঠিন নিরোধক, এই কঠিন নিরোধকের সুন্দর একটা ছন্দ তোমার আমি দিই, ছন্দটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে ছন্দ না আসলে, 3টা কথা বলবো। সেটা হচ্ছে Al2O3, এটা 100% সলিড হইতে হবে, Al2O3, এবং KHSO4, যেটাকে বলা হয় অনাদ্র, অনাদ্র কি পটাশিয়াম বাইসালফেট। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কঠিন বা পাউডার, কঠিনই লিখি P2O5 সলিড, এরা হচ্ছে কঠিন নিরোধক। 3টা নাম বলছি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, পটাশিয়াম বাইসালফেট, আর P2O5। অনাদ্র হইতে হবে, সবই অনাদ্র হইতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে একটা, আমি একটু জাস্ট প্রথমে তো লিখলাম, এখন তোমাদের মুখস্থ করাই দিয়ে আসো। আমির খানের একটা সুন্দর মুভি আছে, নামটা বলতে পারবা? ওই যে তোমার ধরো বহু বছর আগে হয়ে গেছে যদিও। পিকে। আহ, হ্যাঁ এই তো, পিকে, পিকে। পিকে আসলে একটা তোমার উর্দু বা হিন্দি ওয়ার্ড, বলে পিকে আয়ে হো ক্যা, মানে একটু খায় আসছো কি, লাল পানি খাইছো কি আর কি, সামথিং লাইক দ্যাট। তো এই যে পিকে, এই জিনিসটা মাথায় রাখবা, সেটা হচ্ছে নিরু সাথে কঠিন পিকে এলো। পিকেতে নায়িকার নাম কি যেন ছিল আমির খানের সাথে, কে যেন ছিল? এই নাম বলো। অনুষ্কা। अनुष्का शर्मा। আনুষ্কা, আনুষ্কা, হ্যাঁ আনুষ্কা। আচ্ছা, তো এই কিন্তু আমাদের পিকের ভাই সাথে এই কি নাম আসছে? টাম তো জানি না ভাই। নিরু আসছে, ঠিক আছে, আনুষ্কার বদলে কি আসছে? নিরু আসছে। তো নিরুর সাথে কঠিন পিকে এলো।
তার মানে নিরুদক সাথে কঠিন পিকে, পিতে P2O5 কঠিন, কেতে KHSO4 সেটাও কঠিন, এলোতে Al2O3 এটাও কঠিন হয়ে গেছে আমাদের। তরল নিরোধক কারা আছে? তরল নিরোধক, তরল নিরোধক, তরল নিরোধকের মধ্যে প্রথম যেটা লিখবা সেটা হচ্ছে H2SO4। H2SO4 এইটাও কনসেন্ট্রেটেড তরল নিরোধক লেখা হয় H2SO4। আর একটা আছে, একটা অ্যাসিডের নাম H3PO4। H3PO4 এটাও কনসেন্ট্রেটেড। জাস্ট দুইটা অ্যাসিড আর কিচ্ছু না, জাস্ট দুইটা অ্যাসিড। তার মানে অতএব অতএব একই সাথে নিরোধক, মানে যে টেবিলের উপর দিয়েও খায় আবার টেবিলের তল দিয়েও খায়, দুই হাত ভরে ভরে খায়, নিরোধক আর শুষ্ককারক এরকম পদার্থ কারা আছে আমরা জানলাম। P2O5 এটা হচ্ছে সলিড, প্লাস H2SO4 এটা হচ্ছে অ্যাকুয়াস এবং কনসেন্ট্রেটেড। বাস, এই দুইটা হচ্ছে একই সাথে। তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম। এখন আমাদের মূল পড়াশোনাটা হইতেছে পানিগ্রাহী ভার্সেস পানিগ্রাসী। গ্রাহী আর গ্রাসীর মধ্যে পার্থক্যটা কি জানো? সেটা হচ্ছে দেখো, কষ্ট পাবে মানে কষ্ট পাইছে কিন্তু কান্দে নাই। মানে কি, পুরুষ মানুষ কষ্ট পাবে কিন্তু কান্দে না। আর পানিগ্রাসী একটু কষ্ট পেলে কান্না করে দিবে, তাহলে কান্নার সাথে সম্পর্কিত হচ্ছে যে পানিটাকে গ্রহণ করে গইলা যায় সে হচ্ছে পানিগ্রাসী। আর যে পানি গ্রহণ করার পর স্ট্রং থাকে সে হচ্ছে পানিগ্রাহী। আশা করি বুঝাইতে পারছি। তো আমরা পানিগ্রাসীটাই পড়বো, মেইনলি পানিগ্রাসীটাই পড়বো। সেটা হচ্ছে লেখো পানিগ্রাসী পদার্থ লেখো। সেটা হচ্ছে কালো কাজি মগলাই গ্রাস করলো। কালো, আমার সবকিছুই কালো দিয়ে ছন্দ, ঠিক আছে? আমি ব্ল্যাক, চেহারাও কালো, আমার জামাও টি শার্টও কালো, আমার প্যান্টও কালো, আমি কালো পছন্দ করি, আমার ছন্দও কালো, ঠিক আছে? সো কালো কাজিন, কাজিন মানে তো বুঝতে পারতেছো, তোমার চাচাতো ভাই। কালো কাজিন মোগলাই গ্রাস করলো, মোগলাই গ্রাস করলো। দেখো এখন আমি তোমাকে বুঝি, কালো কাজিন মোগলাইতে হচ্ছে গ্রাসটা তো তুমি অলরেডি বুঝতে পারতেছো যে এটা হইতেছে গ্রাসীর উদাহরণ। কিসের উদাহরণ? গ্রাসীর উদাহরণ। কালোতে হইতেছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, কাজিন জিঙ্ক ক্লোরাইড জিঙ্ক Cl2, মোগলাই MgCl2। এই তিনটা হইতেছে আমাদের পানিগ্রাসী পদার্থ। কালোতে ক্যালসিয়াম ক্লোরাইড, কাজিন জিনতে জিঙ্ক ক্লোরাইড, মোগলাইতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সবগুলাই ক্লোরাইড। তাহলে একটা জিনিস একটু ছোট করে নোট করে ফেলবা, ছোট করে একটু সুন্দর করে নোট করে ফেলো। নোট, সেটা হচ্ছে NaCl এটা একটা পানি গ্রাহী পদার্থ। তোমাকে প্রশ্ন এটাই বলবে নিচের কোনটি পানিগ্রাসী পদার্থ নয়, তিনটা দিবে, লাস্টে একটা দিয়ে দিবে, এইটাই উত্তর। ঠিক আছে? আশা করি আমি নিগাদের অপমান হালকা। আচ্ছা, এই ফুয়াদ, ফক্কর ফুয়াদ। এই, তোমার আজকের থেকে নাম হচ্ছে ফক্কর, ঠিক আছে? ফক্কর ফুয়াদ, ওকে? তোমার নাম চেঞ্জ করে ফক্কর লাগাবা, ফাজিল সব কয়টা। আচ্ছা আসো, এখন আসো। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলো, ঠিক আছে? আই এম নট নিগ্গা, আমি নিগ্গা টাইপ না, এতটাও কালো না, ঠিক আছে? এতটাও কালো না, ব্রাউন টাইপের। আচ্ছা আসো। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি, এখানে আর কোনো পেঁচাল লাচাল না পারি, আমরা ইনশাল্লাহ এটা মুখস্থ করে ফেলাই দিব। আসো, বইয়ের মধ্যে এই ছাতার মাথায় লিখছে, আমরা ইনশাল্লাহ মুখস্থ করে ফেলাইতে পারবো, ঠিক আছে? পরবর্তী পৃষ্ঠায় এইগুলাই লিখছে, এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই, এই পৃষ্ঠার থেকেও পড়ার নাই। এখন আসো সলভে দেখো, বুলেটের পর পর ক্ষুদ্রতম দুই ভাগের পার্থক্য কত মিলিলিটার? তোমার বললাম এই 0.01 আর সমস্যা হবে না, 0.01 সমস্যা হবে, তোমার বি আর সি নিয়ে সমস্যা হবে। আমি বলছি বুড়া
বুড়াদের তীক্ষ্ণতা সূক্ষ্মতা বেশি, তাহলে কোনটা ছোট? এইটা ছোট উত্তর। আচ্ছা, এখন আমি যাকে প্রশ্ন ধরবো, আমি যাহাকে প্রশ্ন ধরিব সেই উত্তর দিবেন। 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতির জন্য ঘনকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হবে? আমি যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবা। আচ্ছা, কাকে প্রশ্ন করা যায়, কাকে প্রশ্ন করা যায়? রোজা, আনমিউট করো। সি। আপনি একটু ভয়েস টয়েস বাড়ায়ও, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো, কত নাম্বার উত্তর হবে? সি। সি? হ্যাঁ। আচ্ছা দেখি আমরা জানা। মিলাইতে, উত্তরটা মিলাই তো। 2 নাম্বারের কি বলছে? বি বলছে। এখন আমাদের এই জায়গাটাই হচ্ছে তোমার ঝামেলা হয়ে গেছে। আমি প্রশ্নটা বললাম এই জন্য তোমাকে জিজ্ঞেস করছি। তুমি বলতেছো যে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তুমি প্রস্তুত করবা, প্রস্তুতের জন্য ঘনকৃত HCl পরিমাপ করতে। তার মানে তোমার এখানে তুমি বলতেছো যে এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। আহা, এইখানে তোমাকে আগে আসতে হবে সেটা হচ্ছে অ্যাসিড আছে কিনা। অ্যাসিডের পরের ধাপে আমাদের আসবে প্রমাণ দ্রবণ। দেখো আমি প্রশ্ন ধরে তোমাদের সলভ করে দিছি, এই জায়গাগুলো আমাদের কনফিউশন বাড়াবে। গুরুত্বপূর্ণ, সুন্দর করে মনে রাখো। সেটা হচ্ছে যখন তুমি কোনো অ্যাসিড দেখবা, যখন তুমি কোনো অ্যাসিড দেখবা, তুমি চোখ বুঝে এই সিতে সিলিন্ডার দাগাই দিয়ে আসবে। বুঝাইতে কি পারছি? সেটা ঘনমাত্রা দিয়া থাকুক আর ঘনমাত্রা না দিয়া থাকুক, সেটা প্রমাণ দ্রবণ হোক আর প্রমাণ দ্রবণ না হোক, এই জিনিসটা হইতেছে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তুমি যদি অ্যাসিড পাও, সুন্দর মতো অ্যাসিডের সি দিয়ে সিলিন্ডার দাগাই দিয়ে আসবা। আমি আশা করি ক্লিয়ার ভাবে তোমাকে কথাটা বুঝাইতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এখন এখন একটু আসো 3 নাম্বার প্রশ্নের দিক, আমি উত্তরটা ধাইকা দিই। 3 নাম্বার প্রশ্ন, দ্রবণ স্থানান্তরের জন্য নিচের কোনটি অপরিহার্য? আমি যাকে জিজ্ঞেস করব তাকেই তুমি সেই উত্তর দিবা। মুন্নি, বলো। সি, পিপেট। পিপেট, রাইট। স্থানান্তর আছে তার মানে পিঁপড়া, পিপেট, গুড। আচ্ছা, নাড়ানি হিসেবে গ্লাস রডের বিকল্প কোনটি? আচ্ছা, এখানে একটা চমৎকার বিষয় আছে। দেখবা যে আমরা গ্লাস রডের বিকল্প, এটা সবাই জানি, টেফলন, এটা দাগানো ছিল। আমরা টেফলন ইউজ করি, সিরামিক রড ইউজ করি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো চারের যে উত্তরটা দিছে, চারের বি, অনেকে সিরামিক রড দাগায়। খবরদার ভুলেও সিরামিক রড দাগাবে না, সবসময় টেফলন রড দাগাবা। আমাদের টেফলনটা হচ্ছে নন স্টিক। তোমাদের বাসায় নন স্টিক ফ্রাই প্যান আছে, নন স্টিক তোমার চামচ আছে, সেটাই আর কিছু না। এটা একটু মুখস্থ করে ফেলাও। নারানি রড হিসেবে গ্লাস রডের বিকল্প টেফলন রড, কখনোই সিরামিক রড দাগাবো না। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত? আমরা কেবলই পড়ে আসলাম 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 মিলিলিটার। আচ্ছা, ভালো কথা। এখন আসো এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরিতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না? আসো আমরা একটু সলভ করি। ফার্স্ট অফ অল, আমাকে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট যেহেতু দিছে, তার মানে এটাকে আমার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। আমাকে এখান থেকে বের করতে হবে যে আমার আসলে কত গ্রাম বা কত মিলিগ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে। সেটার জন্য আমার 100% পরভঙ্গি ব্যালেন্স নিতে হবে। এরপরে সেটা হয় ফ্লাস্ক অথবা সিলিন্ডারে ঢেলে দেওয়ার জন্য আমার একটা উপর দিকে একটা ফানেলও লাগবে। অর্থাৎ পরভঙ্গি ব্যালেন্স এবং ফানেল হইতেছে তোমার ম্যান্ডেটরি জিনিস, সব সময় সব দ্রবণ প্রস্তুত করার জন্যই লাগে। এখন প্রশ্ন হচ্ছে আয়তনিক ফ্লাস্ক নিব না মাপন সিলিন্ডার নিব? দুই ভাবে আমরা জাস্টিফাই করব। 1 নাম্বার, এখানে কোনো অ্যাসিড বা পানি ব্যবহার করা হয় নাই, তাহলে অ্যাসিড পানি সিভিনি না হলে আমরা মাপন সিলিন্ডার দিব না। 2 নাম্বার কথা, এরপরে যেহেতু অ্যাসিড নাই, অ্যাসিড যখন না থাকবে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে অ্যাসিড আছে কিনা, অ্যাসিডের পরে আমরা দেখবো প্রমাণ আছে কিনা, তাই না? প্রমাণ যখন দেখবো যে প্রমাণ দ্রবণ দেওয়া আছে, তাহলে আমি 100% শিওর এইটা উত্তর। তাহলে এই তিনটাই আমাদের লাগবে, এও লাগবে, বিও লাগবে, সিও লাগবে। তাহলে উত্তর হচ্ছে মাপন সিলিন্ডার। আমি কি বুঝাইতে পারছি তোমাদের কিভাবে উত্তর করব? আশা করি বুঝাইতে পারতেছি। আচ্ছা আসো আমরা একটু পরের পেজে যাই। আচ্ছা,
আচ্ছা, ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহারটা আসলে কি? ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহারটা আসলে কি? দেখো, আমি এই যে প্রশ্নটা, আমি এখন তোমার প্রশ্ন ধরবো, দাঁড়াও, ওয়েট। কাকে প্রশ্ন ধরা যায়? মোস্ট মারিয়া, ভাইয়া বলো। আমি নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি কোনটা হবে? উত্তর কত? এ বি সি ডি, কোনটা? সি কোনটা? সি এ। আচ্ছা, দেখি আমরা এ কি মিলছে কিনা। আচ্ছা, আসো। সাতের কত দিছে? সি দিছে। সাতের সি কি দিছে? বললাম। সি দিছে। এখন তুমি খেয়াল করো, নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা। আমি একটা জিনিস খেয়াল করো, ভলিউমেট্রিক ফ্লাস্ক মানে আয়তনমিতিক ফ্লাস্ক, তাহলে অবশ্যই আয়তন আমরা মাপবো, কিন্তু নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা জিনিসটা আমি তোমাকে একটু ক্লিয়ার করি। দেখো, আমাদের ওইখানে ভুল হয়েছে নাকি উত্তরে ভুল দিছে, সেই জিনিসটা আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? আচ্ছা, আসো। এই জিনিসগুলো আমাদের কনফিউশন তৈরি হয় এবং এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে অ্যাকচুয়ালি। এই দিক তাকাও, এই দেখো। আহ এই যে ব্যবহারে আসো। দেখো, নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য বিভিন্ন আয়তনিক ফ্লাস্ক ব্যবহার করা হয়। এবং এর পরের পৃষ্ঠায় কি লিখছে আমরা একটু যদি দেখি, উপরের দিকে, উপরের দিকে কিছু আছে। প্রমাণ দ্রবণ ফ্লাস্কটি কোথাও লেখা নাই আয়তন পরিমাপ করা। বইয়ের ভেতরে কোথাও লেখা নাই আয়তন পরিমাপ করা। তার মানে কি বুঝতেছো? হুবহু লাইনটা তোমার বললাম মাথার মধ্যে রাখতে হবে। এই যে তুমি, আমরা বলি যে পড়ি কিন্তু পারি না, কারণ কি? আমরা যখন প্রশ্ন দেখবো, প্রশ্নে এক টাইপের জিনিস আসছে, আমরা ভাবে ধুর ঘোড়ার ডিম, পড়ছিটা কি আসলে? তুমি আসলে কি লাগবে আর কি পড়ছো, কি লাগার জন্য পড়া, পারার জন্য পড়ো নাই। এখন তাহলে তুমি এই জিনিসটা মুখস্থ করবা, একদম ঠাটা মুখস্থ। এই লাইন, নির্দিষ্ট আয়তন, অর্থাৎ দুইটা কথা থাকবে, নির্দিষ্ট কথা থাকবে। আর আমরা সবাই জানি আয়তন, আয়তনিক ফ্লাস্কের নামের মধ্যে আয়তন আছে, তাহলে ঘন আয়তন আসবে। আয়তন আসবে, তাহলে নির্দিষ্ট আয়তনের কি? প্রমাণ। প্রমাণ থাকতেও হতে পারে, নাও থাকতে পারে। প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ তৈরি। কোথাও বললাম পরিমাপের কোনো কিছু নাই। কথাটা বুঝতে পারছো আশা করি। এম আই ক্লিয়ার অর নট? জি ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসো, তাহলে নির্দিষ্ট আসলে দ্রবণ তৈরি সূক্ষ্ম হবে। এই জায়গাটা একটা জোস জিনিস, জোস। দেখো, আমি এটার প্রশ্নটা যাকে ধরবো সেই করবা। সূক্ষ্মভাবে স্বল্প আয়তনের তরল পরিমাপ করতে কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, আমি একটু বোঝানোর জন্য বল দিছি, ওয়েট। সেটা হইতেছে আহ আসনিম, আনমিউট করো। জি ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। 8 নাম্বার। সি হবে, বুরেট। গুড, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কথা বলতেছিলাম না যে বুড়া লোকদের কি হয়, সূক্ষ্মতা বেশি হয়। সূক্ষ্মতার পরিমাপ যখন করবা সবসময় মাথায় রাখবা, আগে সবকিছুর আগে বুলেট, এরপরে হচ্ছে পিপেট আসবে। বুলেট না থাকলে কি দেখাবো? পিপেট দেখাইতাম, ঠিক আছে? সূক্ষ্মতার জন্য, সূক্ষ্মতার জন্য, তাহলে আমাদের বুলেট। আচ্ছা, বলছে 10.5 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটি ব্যবহার করা উত্তম হবে? ঠিক আছে, 9 নাম্বার। যাকে ধরবো সে উত্তর দিবে। ও, সাবিত, আনমিউট করো। ভাই ওইটাও বুলেট হবে। এইটাও বুলেট হবে। আচ্ছা, গুড। দেখি আমরা প্রশ্নটা মিলাই। 9 নাম্বারে কি বলছে? 9-এর বি বলছে। দেখি তো 9-এর বি আছে কিনা। হ্যাঁ, আছে। তার মানে আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে চাইতেছি, যখন সঠিকভাবে মেপে নেওয়ার কথা বুঝাবে, তুমি যদি কোনো জায়গায় বুলেট পাও, ডিরেক্ট বুলেট দাগাই দিবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বললাম আয়তন দেওয়া, এখানে বললাম আয়তন দেওয়া, ঠিক আছে? খবরদার ঘনমাত্রা দিলে বললাম আমার চেঞ্জ হয়ে যাবে। ঘনমাত্রা দিলে হয় আমার সিলিন্ডার আসবে, নাহলে ফ্লাস্ক আসবে, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে। আসো,
নিচের কোন সেটটি তরল পদার্থ পরিমাপে সঠিক আয়তন মাপের জন্য উপযুক্ত হবে? যাকে প্রশ্ন করবো সে বলবা। রবিউল ইসলাম, বস বলেন। জি ভাই 2 নাম্বারটা। দুই স্যার 2 নাম্বার নাম্বার। না, সরি 2 নাম্বারটা না, 3 নাম্বার ভুল বলছি। হ্যাঁ, পিপেট আর বুয়েট। আমি কিছুক্ষণ আগে লিখে দিছি, সূক্ষ্মতা সবার আগে বুয়েট, তারপরে আসবে পিপেট। তাহলে এই দুইটা জিনিস। আচ্ছা, কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়? যাকে ধরবো তাকে বলবা, সে বলবা। আচ্ছা, রিফাত, রিফাত। ভাইয়া এ নাম্বার বিকার। এ নাম্বার। বিকার, টেস্ট টিউব, পিপেট, ফানেল। দেখি আমরা মিলছে কিনা 11তে। 11 সি দিছে ভাইয়া। আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয় কোনটি? পিপেট দিছে। কেন দিল? আমি তোমাকে একটা সিম্পল হিসেব বুঝাই। আমরা যে আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি পড়তেছিলাম, তার মধ্যে কোনোটা কি আমরা টেস্ট টিউব পড়ছি? টেস্ট টিউব পড়ছি? পড়ি নাই। তাহলে টেস্ট টিউব আগেই বাদ। বিকার এবং ফানেলের যে বিষয়টা হচ্ছে, এটা আয়তনিক বিশ্লেষণে না, আয়তনের পরিমাপে ব্যবহৃত হয়। এবং সবসময় মাথায় রাখবা, যখন তুমি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার করবা, সবসময় যদি বুলেট পাও, এই জিনিসগুলো ছোটখাটো ট্রিক্স, এগুলি বইয়ের মধ্যে নাই, মাথায় রাখো। যদি বুলেট পাও, বুলেট দাগাবো। বুলেট না পালে সবসময় আমি বলতেছি পিপেট দাগাবো। ঠিক আছে, পিপেট দাগাবো। আচ্ছা, এরপরে আসো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমি ধরবো। যে পারবে, ইনশাল্লাহ তার কপালে ভালো কিছু লেখা আছে। কাকে ধরা যায়? ওয়েট। আনিসা, আনমিউট করো। মিসেস আনিসা, আনমিউট করেন। ঘুমায় গেছে বোধহয়। আচ্ছা, অনামিকা, আনমিউট করেন। জি ভাইয়া। আচ্ছা, বলেন। 12 নম্বর প্রশ্ন আপনার সামনে উপস্থিত করা হলো, বলেন। ভাইয়া আমি এখানে যেহেতু একটা প্রমাণ দ্রবণ তৈরি করব, তো আয়তনিক ফ্লাক্স বা ভলিউমেট্রিক ফ্লাক্স আমাকে ব্যবহার করতে হবে। ওকে, আর আর মেজারিং সিলিন্ডারের ব্যাপারে শিওর না, কারণ হচ্ছে যে কি এটা এসিড বা এই ধরনের যে ব্যাপারগুলো দিয়ে আমি মেজারিং সিলিন্ডার বুঝতে পারি ওটা নাই। ওকে। তো পিপেট এবং ভলিউমেট্রিক ফ্লাক্স। আচ্ছা, ঠিক আছে। দেখি তাহলে আমরা আনিস অনামিকের সাথে উত্তরটা মিলছে কিনা। 12 নম্বর, 12 নম্বরের সি দিছে, মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ক্লাস। হ্যাঁ, এটা হলো জোস হয়ে গেল না একটা জিনিস। এই জন্যই কেমিস্ট্রিটা এত মজা। যদি এখন তুমি এটা মুখস্থ করো, এটা তোমার কাছে মজা লাগবে না। এখন তোমার আমি একটু এটা ব্যাখ্যা শোনাই। শুনো অনামিকা, সেটা হচ্ছে অনামিকার লজিকটা খুবই আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু এখানে ঘনমাত্রার কথা বলছে এবং সেটা ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে আমার 100% আয়তনিক ফ্লাক্স বা ভলিউমেট্রিক ফ্লাক্স লাগবে। দুইটা বললাম একই কথা, একটা বাংলা কথা আর একটা ইংলিশ কথা। আমার এ বাদ ডি বাদ। এখন আমি বি দাগাবো না সি দাগাবো? একটা জিনিস তুমি চিন্তা করো, সেটা হচ্ছে আহ এই যে 0.1 থেকে 0.01 মোলার দ্রবণ তৈরি করবা তুমি, সেই দ্রবণ তৈরি করার জন্য একটা সুন্দর পরিমাণ আহ কি বলবো, দাঁড়াও, তোমার আমি একটা সুন্দর একটা জিনিস দিচ্ছি, একটু ওয়েট করো, দাঁড়াও। জাস্ট গিভ মি 1 মিনিট, 1 মিনিট। ওয়েট। দাঁড়াও, তোমার একটা সুন্দর ব্যাখ্যা আমি দিচ্ছি, ব্যাখ্যাটা সুন্দরভাবে একটু গুছাইতে দাও। গুছায় তোমাদের সামনে আমি উপস্থাপন করি।
আচ্ছা দেখো, হ্যাঁ, প্রশ্নটা হইতেছে তোমার একটা পাত্রের মধ্যে দ্রবণটা আছে, একটা পাত্রের মধ্যে দ্রবণটা আছে এবং দ্রবণ তৈরি করতে নিচের কোন সেটটি বেশি উপযুক্ত হবে। এইখানে মোলারিটি দিয়ে আছে, এখানে মোলারিটি দিয়ে আছে। তাহলে এই মোল থেকে এই কম মোলে গেলে এখানে আরো কি করতে হবে, আয়তন যোগ করতে হবে। কি করতে হবে, আয়তন যোগ করতে হবে। এই জিনিসটা তুমি একটু বুঝো, আসো আমার সাথে আসো। ভাইয়া, হ্যাঁ, কিন্তু এখানে তো মানে পিপেট তো আমরা সাধারণত স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যবহার করি, কিন্তু স্থানান্তরের জন্য, ইয়েস ইয়েস, আমি এটাই আসতেছি, ইয়েস ইয়েস, আসতেছি আসতেছি, দাঁড়াও, আসতেছি। এখানে একটা কথা লেখা আছে, বিভিন্ন আয়তনের তরল পরিমাপ করতে হবে। অর্থাৎ বিভিন্ন আয়তন যদি তুমি নিতে চাও, একটা আয়তন পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রেও তোমার সিলিন্ডার ব্যবহার করতে হবে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তুমি এইখানে দ্রবণ অ্যাকচুয়ালি স্থানান্তর করতেছো না। অর্থাৎ আমি যেটা তোমাকে বুঝাইতে চাচ্ছি, পাত্র হচ্ছে একটা, আমি কনফিউশনটা ক্লিয়ার করতে চাইতেছি। পাত্র একটা, যখন সেম পাত্র হবে তখন আমরা পিপেট ইউজ করব না। আমরা পিপেট ইউজ করব না, আমরা কি ইউজ করব, মেজারিং সিলিন্ডার ইউজ করব। ঠিক আছে, পিপেট তখন আসবে যখন স্থানান্তরের বিষয় আসবে, স্থানান্তরের বিষয় আসবে। আর মেজারিং সিলিন্ডার আসবে যখন বিভিন্ন বিভিন্ন আয়তনের কথাটা আসবে, আয়তনের কথাটাও আসবে। মেজারিং সিলিন্ডার সিলিং এর সাথে বি তে বললাম ছিল বিভিন্ন আয়তন, তাই আমি বলতেছি এখানে এম এর সাথে কি আয়তন যোগ করতেছি, দ্যাটস ওয়াই। এইটা হচ্ছে তোমার সুন্দরভাবে তুমি যদি বুঝতে পারো যে আমি দুইটা এম পরিবর্তন করতেছি, তাহলে ওর প্রথম ব্যাখ্যাটা খুবই জোস হয়েছে, ভলিউমেট্রিক ফ্লাক্স লাগবে। এরপর আমি পিপেট করবো না মেজারিং সিলিন্ডার করব। এখানে কি আমি কোনো দ্রবণ স্থানান্তর করতেছি? তাহলে উত্তর যেহেতু না, তাহলে আমরা পিপেট ইউজ করবো না, উত্তর হচ্ছে সি। খুবই ইজি, খুবই মজা। মোটামুটি 0.1 m ঘনমাত্রা H2SO4 দ্রবণ তৈরি করতে কোনটি প্রয়োজন পড়ে না? এইটা আরেকটা জোস কোশ্চেন, ঠিক আছে, দাঁড়াও আমি কাকে ধরতে পারি এটা। জোহরা, আনমিউট করো। জি ভাইয়া, বলো তো 13 নাম্বারটা। আয়তনিক ফ্লাক্স। আয়তনিক ফ্লাক্স, আচ্ছা দেখি তো আমরা এটা হয়েছে কিনা। 13 নাম্বারের ডি, আয়তনিক ফ্লাস্ক হয়েছে। কারণ কি, কারণ এই জিনিসটা একটা কি হবে, অ্যাসিড। এই যে সি, সিলিন্ডার আমরা ব্যবহার করব। মানে তুমি বললাম ব্যালেন্স এবং ফানেল ইউজ করতেছো, তোমার ঝামেলা হবে দুইটা জায়গায়, যে আরে এটা তো আসলে জানা ঘনমাত্রার দ্রবণ, তাহলে তো আমার আয়তনিক ফ্লাক্স লাগে না। আগে অ্যাসিড, তারপরে প্রমাণ দ্রবণ। যেহেতু অ্যাসিড আছে, তাই আমরা আয়তনিক ফ্লাক্স ইউজ করব না, মাপন সিলিন্ডার ইউজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। টাইট্রেশন করতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? কনিক্যাল ফ্লাস্ক সবার জানি। দ্রবণ স্থানান্তরের জন্য কোনটি অপরিহার্য? বিকার। হ্যাঁ, কি হবে? 15 নাম্বার। দাও তাকে জিজ্ঞেস করি, ওয়েট, তাকে জিজ্ঞেস করা যায় 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 ফামি, বলো। জি ভাইয়া, ফানেল হবে। ফানেল হবে, গুড, ফানেল হবে। ওই উত্তর তো সব আমি দিয়েই দিচ্ছি। আচ্ছা আসো, আমরা একটু লাস্টের দিক যাই, দেখা আছে যায় কতটুকু যায়। অপশনে পিপেট থাকলে পিপেট উত্তর হবে। অপশনে প্রশ্ন গুহ হচ্ছে বিকার ও কবির স্যারের প্রশ্নে ফানেল দেওয়া উত্তর। বললাম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো অপশন গুলো হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর সি, তুমি ফানেলে দিবা, সমস্যা নাই। 50 মিনিটে তরল পদার্থ পরিমাপ করতে নিচের কোনটি ব্যবহার করা হবে? তাহলে তরল পদার্থ, নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আয়তন, আয়তনের তরল পদার্থ, আয়তন দিছে, ঠিক আছে, বা বিভিন্ন আয়তনের তরল পদার্থ। এখানে সিলিন্ডার ইউজ করবো না আয়তনিক ফ্লাস্ক ইউজ করব, বলো তো। সিলিন্ডার। সিলিন্ডার না আয়তনিক ফ্লাস্ক? দাও, যাকে ধরবো সেই উত্তর দাও। দাও, এটা কাকে ধরবো? কাশফা। ভাইয়া শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। এটা হচ্ছে মাপ সিলিন্ডার হবে। মাপন সিলিন্ডার হবে। আচ্ছা আমরা দেখি 16 নাম্বারে কি বলছে। 16 নাম্বারে বি বলছে, 16 নাম্বারে বি বলছে, গুড, মাপন সিলিন্ডার হবে। তাহলে আয়তনিক ফ্লাস্ক হইলো না কেন? আয়তনিক ফ্লাস্ক কখন দিতাম? যদি ঘনমাত্রা থাকে। আয়তনিক ফ্লাস্ক মানে হচ্ছে প্রমাণ, ফ্লাস্কের ফদে কি বলছে, প্রমাণ। প্রমাণ মানে হচ্ছে ঘনমাত্রা।
যেহেতু এখানে আয়তন দিছে, তাহলে আমরা কি বলবো? মাপন সিলিন্ডার বা আয়তনিক সিলিন্ডার ইউজ করব, কারণ আমরা বলছিলাম বিভিন্ন আয়তনের তরল পদার্থ, যে নির্দিষ্ট আয়তন বা বিভিন্ন আয়তন। আর ফ্লাস্কে বলে কি ছিল? নির্দিষ্ট ঘনমাত্রা, নির্দিষ্ট ঘনমাত্রা। ঠিক আছে, সঠিকভাবে আয়তনিক বিশ্লেষণের সামগ্রী নয় কোনটি? বুলেট আছে, পিপেট আছে, আয়তনিক ফ্লাস্ক আছে, মাপন সিলিন্ডার আছে। আচ্ছা, এইটা একটা জোস কোশ্চেন, এইটা একটা জোস কোশ্চেন। এটাও আমি একজনকে ধরবো, সেটা হচ্ছে মাহবুবা রাইজা। বলো। রাইজা আনমিউট করো। ওকে, স্কিপ করি, রাইজা বোধহয় ঘুমায় গেছে। মাইশা মারুয়া। মাইশা, ভাইয়া এই সঠিকভাবে আয়তনিক বিশ্লেষণের সামগ্রী নয় কোনটা? আবার বলো। এই হবে। এ বুলেট। আচ্ছা দেখি আমরা বিলাই 17 নম্বরে যাই। 17 তো কি বলছে? 17 তে সি বলছে, সি সি সি, মাপন সিলিন্ডার। আমি একটু বড় করে দাগ দিছিলাম বোঝানোর জন্য, হিন্টস বুঝো নাই। কেন এটা হইলো? ঘটনাটা হচ্ছে কেন হইলো? সঠিকভাবে আয়তনিক বিশ্লেষণের সামগ্রী নয় কোনটি? বুলেট, পিপেট। আমি বললাম, আগেই বলছিলাম যে বুলেট অত্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে, তাহলে বুলেট। এবং আমি আরো লিখে দিছি বুলেটের পরে পিপেট। সমস্যা হওয়ার কথা মাপন সিলিন্ডার আর আয়তনিক ফ্লাস্ক নিয়ে। এখন আসো একটু আমি তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করি। কই কই কই, এই যে। আচ্ছা আসো, একটা জিনিস খেয়াল করো। আচ্ছা দাঁড়াও। এখানে একটা জিনিস চিন্তা করো, দেখো লাস্টের দিকে একটা জিনিস দাগায় রাখছি। এ ফ্লাস্ককে যে কোনো ঘনমাত্রার, যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ খুব সূক্ষ্মতি সুসূক্ষ্ম, সেন্টিমিটার চাইতে ডেসিমিটার কিউবে তুমি এখানে পাইতেছো। এই জায়গাটা বইতে খুব সুস্পষ্ট ভাবে লেখা নাই, কিন্তু তোমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তুমি বললাম এখানে 1 মিলিলিটার চেয়ে কম পারবা না। তার মানে সুন্দর করে এই জায়গাটা একটু নোট করো, নোট, সুন্দরভাবে নোট করো। প্রশ্নগুলো সলভ করে দিছি খালি খালি না। লেখো সূক্ষ্মতার যেই লাইনটা, সেটা হচ্ছে সবার প্রথমে বুলেট, বুলেট, বুলেটের পরে পিপেট, পিপেট, বুলেটের পরে, বুলেটের পরে পিপেট, পিপেট, পিপেটের পরে আয়তনিক ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, ফ্লাস্ক, ফ্লাস্ক। তাহলে বুড়ে পিপেট, পর পরে কি আসে? ফ আসে, এইভাবে মনে রাখবা। আগে বুড়া, তারপরে পিঁপড়া, পিঁপড়ার পরে পরে ফ, ফ্লাস্ক। এরপরে আসবে হচ্ছে সিলিন্ডার, এরপরে আসবে হচ্ছে সিলিন্ডার। এটা কি? এটা হচ্ছে সূক্ষ্মতা, এটা হচ্ছে সূক্ষ্মতা। তাহলে এখানে সবার লাস্টে কি আছে? সিলিন্ডার। তাহলে সিলিন্ডার আমি আনবো না। ওকে, হ্যাঁ কত কিছু আছে প্রশ্ন সলভ করার মধ্যে এই অধ্যায়ে। সর্বনিম্ন কত মিলিলিটার আয়তন মেজারিং সিলিন্ডারে থাকে? এটা যদি না জানো, এটা গুহ স্যারের বইতে, এগুলো আসলে মুখস্থের বিষয়। 5 মিলিলিটার হবে। দেখি আমারটার সাথে মিলছে কিনা, আমিও ভুল হইতে পারি, আশা করি মিলে যাবে ইনশাআল্লাহ। 18 এ দিছে, আচ্ছা এই তো ভুল হয়েছিল। 2 মিলিলিটার, এগুলো নিজের মুখস্থ করতে হবে। গুহ স্যারের যদিও 5 মিলিলিটার পর্যন্ত আমি ইউজ করছি, 5 মিলিলিটার না 2 মিলিলিটার। আচ্ছা ভালো কথা। আর পিপেটের স্কেল কোন এককে দ্বারাঙ্কিত থাকে? এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখি এই প্রশ্নটা কেউ পারে কিনা, তারা আমার একটু ধরতে দাও। কাকে ধরি, কাকে ধরি, সবাইকেই তো প্রায় ধরে ফেলেছি। ওয়ামিয়া। মিলিলিটার ভাইয়া। মিলিলিটার, আচ্ছা দেখি মিলছে কিনা। 19 নাম্বার, 19-এর বি, 19-এর বি মিলছে। এটা একটু কমন সেন্স খাটাইলে আসলে পারা যায়। যেহেতু পিপেটের মাধ্যমে আমরা আয়তন পরিমাপ করি, আমরা সেন্টিমিটার কিউব কখনোই দাগাবো না, মিলিলিটার সবসময় দাগাবা। ঠিক আছে। বুলেটে পাত নেওয়ার সময় তরলের কোন তরলকে ধরা হয়? নিচের তরলকে ধরা হয়। এটা সবাই জানে। একটি পরীক্ষা শুরুর পূর্বে যন্ত্রপাতি পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এটা যন্ত্রপাতির কিসের জন্য? নির্ভুল ফলাফলের জন্য। এই কথাটা মাথায় রাখবা, নির্ভুল ফলাফলের জন্য। ময়লা প্রশ্নের জন্য আমরা দাগাবো না।
যত বইতে ময়লা প্রসারণ দিচ্ছে সব ভুল, নির্ভুল ফলাফলের জন্য। ঠিক আছে, দেখি এখানে কি করছে, এখানে যা ইচ্ছা তাই করুক, 21 দিয়ে দিছে। ঠিক আছে, ভালো কাজ করছে। ওয়াশ বোতলে 15 সেন্টিমিটার লম্বা কাঁচনলের মাঝখানে কত ডিগ্রি কোণে বাঁকানো থাকে? 45 ডিগ্রি কোণে বাঁকানো থাকে। ওয়াশ বোতলে 30 সেন্টিমিটার লম্বা কাঁচনলকে কত ডিগ্রি কোণে বাঁকানো হয়? সেম প্রশ্নই দিছে না? ওয়েট, দাঁড়াও 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 দাঁড়াও, 22 23, 22-এর এ 23-এর বি, 22-এর এ 23-এর বি। আচ্ছা, এখানেই হচ্ছে মজার বিষয়। 15 সেন্টিমিটার লম্বা, একটা হচ্ছে 30 সেন্টিমিটার লম্বা কাঁচনলকে 60 ডিগ্রি কোণে বাঁকানো। এইটাই হচ্ছে মজার খেলা। ঠিক আছে, এই জায়গাটায় এই দুইটা প্রশ্ন খুব চমৎকার করে মাথায় রাখবা। যদি তোমার 15 সেন্টিমিটার লম্বা কাঁচনল হয়, এটা হাজারী স্যারের বইতে আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে বাঁকানো হয়। আর যদি 30 মিলিমিটার লম্বা কাঁচনল হয়, তখন 60 ডিগ্রি কোণে বাঁকানো হয়। এই জন্য এটা আমি স্টিল নাও শিওর হয়ে দাঁড়ালাম, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। নীল কাঁচ তৈরিতে কোনটি ব্যবহার করা হয় বলতো? দেখি এটা পারবা কিনা। দাঁড়াও, কাকে বি। ধরি? আচ্ছা, তুমি বলো, নীল কাঁচ তৈরিতে কোনটি ব্যবহার করা হয় বলো। মানে কোবাল্ট অক্সাইড যেটা। কোবাল্ট অক্সাইড। বি। দেখি মিলছে কিনা। 24-এর বি, গুড, মিলছে। কারণ আমরা জানি, এটা যদি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত করবো, সবুজ কাঁচ তৈরি, নীল কাঁচ তৈরি, এটা আমরা পড়বো, সমস্যা নাই। আচ্ছা, 25 নম্বর একটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 6.5 মিলিলিটার দ্রবণ মাপার জন্য সঠিকভাবে কোন যন্ত্র নেওয়া হয়? এইটা যদি ভুল করো কেউ, খবর আছে। ওয়েট, আমি যাকে ধরবো তাকেই সেই বলবা। তাকে ধরি, মাস্তুরা মিমি। মিমি বলো তো। মিম্মি। আনিসা, তোমার প্রবলেম ঠিক হয়েছে? আনমিউট করো। আচ্ছা, প্রবলেম ঠিক হয় নাই। ও, তাহলে আর কি করার, দাঁড়াও, কাকে ধরা যায়, কাকে ধরা যায়। ও, ওয়েট, মিমির কি হইলো? মিমি কোনো কথা বলে না, কিসের জন্য? সাবিত। ভাইয়া আই থিঙ্ক বুলেট হবে ওইটাও। বুলেট হবে এটাও। দেখি মিলছে কিনা। 25-এর এ মিলছে। আমি এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি, অর্থাৎ তুমি কোনো আয়তন পরিমাপে যদি বুলেট দেখো, চোখ বুঝে বুলেট দেখায় এসো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, একটু দেখো যে এখানে অ্যাসিডের কথা বলছে কিনা। আবার 0.05 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে প্রয়োজন পড়বে না। 1 নাম্বার, কলবন্দি ব্যালেন্স লাগবে, ফানেল লাগবে। এখন ফ্লাস্ক আর সিলিন্ডারের মধ্যে ঝামেলা ঘটছে, যেহেতু প্রথমে দেখো অ্যাসিড আছে কিনা, অ্যাসিড নাই। 2 নাম্বার কথা, আর দ্রবণ কি আছে জানা, ঘনমাত্রার দ্রবণ, তাহলে 100% এইটাও আমার কারেক্ট। তাহলে বলছে 9 কোনটি, উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। আশা করি অনেক কনফিউশন যেগুলি আমাদের হইতো এই অধ্যায়টা সলভ করার সময়, তখন আমরা আশা করি এই জিনিসটা আর হবে না। আমি যে জিনিসটা কথা তোমাদের বলতেছি, সলভ করানোর লাস্ট আমি সলভ পার্টটা দিছি ভাই, এই জন্য যে তোমাদের কনফিউশন গুলো আমি দূর করতে পারি, যে প্রশ্ন আসলে কিভাবে পরীক্ষায় আসে আর আমরা পড়াতে কি। আমি বললাম তোমাদের পড়াইছি, কিন্তু এই জিনিসটা যদি সলভ না করতাম তাহলে বললাম হইতো না। তো বেশি বেশি সলভ করো। সলভ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নলেজ দরকার, সেটা সলভের সময় আমি দিয়ে যাচ্ছি। ক্লাসগুলো এই জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি চিল্লাই খালি ক্লাস করতে বলে ওই জন্য না। ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো আমাকে, আমি তোমাদের উত্তর দেই। ভাইয়া